আমাকে মাফ করে দেন। আমি আর কোনো অন্যায় করব না। ভুল হয়ে গেছে, আর কখনো না, প্লিজ। আগেও একবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু কথা শুনিস নাই। তুই ভেবেছিলি সব কিছু পার পেয়ে যাবি। না না, আর হবে না। আমি বদলে যাব। এইবার আমাকে ছেড়ে দেন। এনকে কাউকে ক্ষমা করে না। অন্যায়ের শাস্তি মৃত্যু। না প্লিজ, আমাকে মাফ করে দেন। আমার পরিবার আছে, বাচ্চা আছে। আমি আর কিছু করব না। এই শহরটা খুব অদ্ভুত। এখানে মানুষ হাসে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার টাকার না। আর আমি তো সেই মানুষগুলোর একজন, যে প্রতিদিন নিজের কষ্টকে লুকিয়ে রেখে অন্যদের দরজায় খাবার পৌঁছে দেয়। হ্যাঁ, আমি নিলয়। সবাই আমাকে চেনে একটা সাধারণ ফুড ডেলিভারি বয় হিসেবে। হাতে একটা ব্যাগ, মুখে ক্লান্ত হাসি, সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে দৌড়ানো এক ছেলে। কিন্তু কেউ জানে না এই হাসির পেছনে কতটা অন্ধকার লুকিয়ে আছে। কেউ জানে না এই হাত শুধু খাবারের প্যাকেটেই না, রক্তের হিসাবও বয়ে বেড়ায়। একসময় আমিও স্বপ্ন দেখতাম, একটা ছোট পরিবার, মায়ের হাসি, বাবার আদর। কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গিয়েছিল খুব নির্মমভাবে। সেদিন রাতে আমি নিজের চোখের সামনে দেখেছিলাম কিভাবে কিছু মানুষ আমার পুরো পৃথিবীটা কেড়ে নিয়েছিল। নিলয় ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। তার মনে অনেক কষ্ট লুকানো আছে, যা সে সবার সামনে প্রকাশ করতে পারে না। সেদিন আমি মনে মনে ভেবেছিলাম, আমি হব এমন এক ছায়া যার নাম শুনলেই এই শহরের অন্ধকার কেঁপে উঠবে। এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম হয়ে থাকব, যার পরিচয় কেউ জানবে না, যে বিচার করবে নিজের নিয়মে, যে শাস্তি দিবে তাদের যারা অন্যায় রাজত্ব গড়ে তুলেছে। নিলয় হালকা হেসে আকাশের দিকে তাকাই, যেন আজ সে নিজের সব কষ্ট প্রকাশ করতে চাচ্ছে। কষ্টটা এখনো আছে, ভুলতে পারিনি কিছুই, কিন্তু একটা জিনিস শিখে গেছি। এই দুনিয়ায় বাঁচতে হলে ভালো মানুষ হয়ে নয়, ভয়ঙ্কর মানুষ হয়েই বাঁচতে হয়। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে। গার্ড নিলয় ফোনটা ধরে ধীরে বলে, হ্যাঁ বলো। নতুন কাজ আছে আজ রাতেই। লোকেশন পাঠাও। আজ রাতটা আবার কারো জন্য শেষ রাত হতে চলেছে। ফোনটা কেটে যায়। চারপাশে আবার নীরবতা নেমে আসে। শহরটা তখনও ব্যস্ত, কেউ জানে না এই ব্যস্ততার আড়ালেই তৈরি হচ্ছে কারোর শেষ গল্প। ঠিক তখনই ছাদের দরজাটা কর করে শব্দ করে খুলে যায়। নিলয় পিছনে তাকায়। ম্যানেজার হাঁপাতে হাঁপাতে ছাদের উপর উঠে আসে। তার মুখে তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। এই নিলয়, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? নিচে অনেক কাজ পড়ে আছে। নিলয় চুপচাপ তাকিয়ে থাকে, যেন কিছুই হয়নি। ম্যানেজার আবার বলে, এখনই একটা ডেলিভারি করতে হবে। অনেক বড় লোকের বাড়ি, স্পেশাল অর্ডার, কেক ডেলিভারি। লেট করা যাবে না। নিলয়ের ঠোঁটের কোণে হালকা একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। একদিকে রাতের অন্ধকারে শুরু হতে যাওয়া ভয়ঙ্কর খেলা, আর অন্যদিকে একটা সাধারণ ডেলিভারি। নিলয় ধীরে ধীরে মাথা নেড়ে বলে, ঠিক আছে, যাচ্ছি। কিন্তু তার চোখে যে ঝিলিকটা দেখা গেল, সেটা কোনো সাধারণ ডেলিভারি বয়ের চোখে দেখা যায় না। সেটা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের আগাম বার্তা। ছাদের হালকা ঠান্ডা বাতাসটা হঠাৎ ধীরে ভারী হয়ে উঠল। নিলয়ের চোখের তখনও সেই অদ্ভুত শান্ত দৃষ্টি, কিন্তু ভেতর ভেতর সে হিসাব করছে সময়ের, কাজের আর বিপদের। এই ডেলিভারিটা কিন্তু সাধারণ না নিলয়, মন্ত্রীর বাড়ি, স্পেশাল কেক। ঠিক আছে, লোকেশন দেন। মন্ত্রীর মেয়ের জন্মদিন। আজ রাত 12টার আগে কেকটা পৌঁছাতেই হবে। 1 সেকেন্ড দেরি হলেও কিন্তু ঝামেলা হয়ে যাবে। নিলয়ের ভুরু কুঁচকে যায়। সে তাড়াতাড়ি হাত ঘড়ির দিকে তাকায়। সময় দেখে তার চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি আর অবিশ্বাস ফুটে ওঠে। এখন তো 11:50 বাজে। এই সময়ের মধ্যে কিভাবে পৌঁছাবো? এটা কি মজা নাকি? চারপাশে নীরবতা যেন আরো ঘন হয়ে ওঠে। ম্যানেজারের মুখে ওর চাপা টেনশন। সে এক পা এগিয়ে এসে কঠিন গলায় বলে, যেভাবেই হোক যেতে হবে, তোমাকেই যেতে হবে। এই অর্ডার মিস হলে শুধু কোম্পানি না, আমাদের সবার জন্যই খুব খারাপ হবে। তুমি বুঝতে পারছো না বিষয়টা কতটা সিরিয়াস? নিলয় কিছুক্ষণ চুপ হয়ে যায়। তার মাথার ভেতর দ্রুত ঘুরতে থাকে হিসাব। একদিকে রাতের মিশন, অন্যদিকে এই অসম্ভব ডেলিভারি। সময় মাত্র 10 মিনিট।
এটা কোনোভাবেই সম্ভব না। নিলয় ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। এত কম সময়ে কিভাবে সম্ভব? আমি উঠতে তো পারি না। তার কণ্ঠে এবার হালকা অসহায়ত্ব ফুটে ওঠে। যে ছেলেটা কয়েক মিনিট আগেও নির্দয় কণ্ঠে বলেছিল কারো শেষ রাত হবে, সেই ছেলেটা এখন সময়ের কাছে আটকে গেছে। ম্যানেজার আবার বলে ওঠে, আমি কিছু জানি না নিলয়, তোমাকে যেতেই হবে, নাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে। উপর থেকে অনেক চাপ আছে। নিলয় এবার চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে আসে। চোখের ভেতর সেই ঠান্ডা দৃষ্টি আবার ফিরে আসে। সে মনে মনে ভাবে, বিপদে পড়ে গেলাম। এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছাবো? তার ঠোঁটের কোণে আবারও হালকা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। কারণ এই শহরে এমন কিছু রাস্তা আছে যেগুলো সবাই জানে না। আর নিলয়, সে তো শুধু একটা ডেলিভারি বয় না, অন্ধকারের রাজপথগুলোই তার আসল চেনা। সাথে সেই ভারী পরিবেশটা পেছনে ফেলে নিলয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তার পায়ের শব্দগুলো ফাঁকা বিল্ডিংয়ে অদ্ভুতভাবে প্রতিধ্বনি তুলছিল। প্রতিটা ধাপ যেন তাকে একটা নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছিল। নিচে নামতেই দোকানের আলো, মানুষের কোলাহল আর ব্যস্ততার মধ্যে আবার সেই সাধারণ নিলয় ফিরে আসে। মুখে ক্লান্তি, চোখে নির্লিপ্ততা, কিন্তু ভেতরে ভেতরে সে পুরোপুরি হিসাব কষছে। কাউন্টার থেকে কেকটা হাতে নিয়ে একবার তাকাল বড় একটা বক্স, সুন্দর করে প্যাক করা, যার ভেতরে শুধু কেক না, তার আজকের রাতের ভাগ্য যেন লুকিয়ে আছে। নিলয় পকেট থেকে ফোন বের করলো, চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলো কেউ খেয়াল করছে না। তারপর দ্রুত একটা ছোট্ট মেসেজ টাইপ করলো। 5 মিনিট, গাড়ি রেডি রাখো। সেন্ড মেসেজ পাঠানো মাত্রই তার চোখের দৃষ্টি বদলে গেল। সে ধীরে ধীরে দোকান থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটতে লাগলো। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। রাস্তায় আলো জ্বলছে, কিন্তু কোথাও একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। নিলয় একটু দূরে এগোতেই হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল রাস্তার পাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার গ্লাস পুরো কালো, ভেতরে কে আছে বোঝার কোনো উপায় নেই। কিন্তু নিলয়ের ঠোঁটে হালকা একটা পরিচিত হাসি ফুটে ওঠে। সে কোনো দ্বিধা না করে এগিয়ে যায়। গাড়ির দরজা নিজে থেকে খুলে যায়। নিলয় কেকটা হাতে নিয়ে ভেতরে উঠে বসে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে গাড়িটা দ্রুত গতিতে ছুটতে শুরু করে। শহরের ব্যস্ত রাস্তা, সিগন্যাল, ভিড়, সবকিছু যেন একে একে পেছনে পড়ে যেতে থাকে। ড্রাইভারের মুখ দেখা যায় না, কিন্তু তার ড্রাইভিং স্পিড দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ ড্রাইভার না। নিলয় জানালার বাইরে তাকিয়ে থাকে। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত একটা শান্তি। কারণ এই শহরের শর্টকাট, এই শহরের অন্ধকার পথ সব তার চেনা। মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়িটা এসে থামে একটা বিশাল আলিশান বাড়ির সামনে। চারপাশে লাইটিং, সিকিউরিটি গার্ড, দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ বাড়ি না। নিলয় ধীরে ধীরে গাড়ি থেকে নামে। তার হাতে এখনো কেকটা, মুখে আবার সেই সাধারণ ডেলিভারি বয়ের ভাব এনে গেটের দিকে এগিয়ে যায়। ভিতরে ঢুকতে পার্টির শব্দ, গান, হাসি সবকিছু কানে ভেসে আসে। কিন্তু এই আনন্দের মাঝে হঠাৎ এক চিৎকার শোনা যায়। এই, এখন আসার সময় পেয়েছো তুমি? সবাই একটু চুপ হয়ে যায়। সবার দৃষ্টি গিয়ে পড়ে দরজার দিকে দাঁড়িয়ে থাকা নিলয়ের ওপর। আর সামনে দাঁড়িয়ে আছে আঁখি, মন্ত্রী মেয়ে, দামি ড্রেসে সাজানো, চোখে রাগ, মুখে বিরক্তি। আঁখি দ্রুত নিলয়ের সামনে এসে দাঁড়ায়। এত দেরি কেন? হ্যাঁ, তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট ছিল? আমার জন্মদিনের কেক, আর তুমি এখন আসছো। তার কণ্ঠে স্পষ্ট রাগ আর অহংকার। নিলয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তার চোখে এক সেকেন্ডের জন্য অন্যরকম একটা ঝিলিক দেখা যায়, যেন এই মেয়েটার সাথে তার গল্প এখানেই শেষ না, বরং এটাই শুরু। নিলয় ধীরে বলে, রাস্তা একটু ব্যস্ত ছিল, তাই দেরি হয়ে গেল। চারপাশের আলো, গান, হাসি সবকিছু হঠাৎ যেন থেমে গেল। সবাই তাকিয়ে আছে এক দৃশ্যের দিকে। একদিকে সাধারণ একটা ডেলিভারি বয়, আর অন্যদিকে ক্ষমতাবান বাড়ির একমাত্র আদুরে মেয়ে, যার রাগ মানে ঝড়। আঁখি এক পা এগিয়ে আসে, তার চোখে আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরে রাখা। আমি কোনো অজুহাত শুনতে চাই না, একদম না। তোমার দেরি করার কোনো অধিকার নেই। তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট ছিল আমার জন্য? তার গলার শব্দে স্পষ্ট অপমান আর রাগ মিশে আছে। চারপাশে দাঁড়িয়ে থাকা অতিথিরা চাপা গুঞ্জন তুলতে শুরু করে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার হাতে এখনো কেকের বক্সটা, কিন্তু তার চোখে সেগুলো একদম স্থির, ঠান্ডা, যেন এই রাগ তার উপর কোনো প্রভাবই ফেলছে না। নিলয় ধীরে মাথা তুলে তাকায়। আমার দোষ নাই, ম্যানেজার আমাকে মাত্র 10 মিনিট আগে পাঠিয়েছে। এত কম সময়ে আসা সহজ ছিল না।
তার কণ্ঠে না আছে ভয়, না আছে তাড়াহুড়ো, শান্ত কিন্তু অদ্ভুতভাবে দৃঢ়, যেন সে কারোর সামনে জবাব দিচ্ছে না, বরং শুধু একটা তথ্য জানাচ্ছে। আখির চোখ আরো লাল হয়ে ওঠে, সে যেন এমন জবাব আশা করেনি। কি বললে? আবার মুখে মুখে তর্ক করো? সে এক ঝটকের সামনে এগিয়ে আসে, চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশ্বাস আটকে রাখে। তোমার মতো একটা ডেলিভারি বয় আমার সাথে তর্ক করছে। তোমার সাহস তো কম না? তোমার চাকরি খেয়ে দিব আমি। এক কল দিলেই না তুমি কাল থেকে রাস্তায়, বুঝেছো? নিলয় কয়েক সেকেন্ড চুপ থাকে, তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ঝিলিক দেখা যায়, যেন এই হুমকি তার কাছে একদম মূল্যহীন এবং মজার। নিলয় ধীরে ধীরে এক পা এগিয়ে আসে, তার কণ্ঠ আগের মতো শান্ত, কিন্তু এবার সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে একটা কিছু গভীর, ভয়ঙ্কর। চাকরি? সে হালকা হেসে কেকটা সামনে বাড়িয়ে দেয়। এই চাকরিটা থাক বা না থাক আমার কিছু যায় আসে না, কিন্তু কেকটা আগে নিয়ে নিন। আপনার পার্টি তো থেমে গেছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। এই ছেলেটা, সে কি বুঝতে পারছে না কার সাথে কথা বলছে, নাকি সে বুঝেও ভয় পাচ্ছে না? আকি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে নিলয়ের দিকে। তার রাগ এখনও আছে, কিন্তু সেই রাগের মাঝে এক ফোঁটা কৌতূহল জন্ম নেয়। এই ছেলেটা অন্যদের মতো না, একদমই আলাদা। পরিস্থিতি কিছুক্ষণ আগেও আগুনের মতো উত্তপ্ত ছিল, কিন্তু সেই আগুনের মাঝে নিলয় একদম শান্তভাবে কেকের বক্সটা আখির হাতে তুলে দিল। তার চোখে না ছিল কোনো ভয়, না ছিল কোনো অনুনয়, শুধু একটা অদ্ভুত নির্লিপ্ততা, যেন এই পুরো ঘটনাটা তার কাছে খুবই সাধারণ কিছু। নিলয় ধীরে বলে, আপনার কেক, হ্যাপি বার্থডে। এই ছোট্ট কথা, কিন্তু কণ্ঠে কোনো আবেগ নেই। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। না কোনো দুঃখ, না কোনো ভয়, না কোনো ব্যাখ্যা, শুধু হেঁটে চলে যাওয়া। যেন এই বিশাল আলিশান বাড়ি, এই ক্ষমতা, এই রাগ কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। আখি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাতে কেকের বক্স, কিন্তু তার দৃষ্টি আটকে আছে নিলয়ের পেছনে যাওয়া ছায়াটার দিকে। তার ভেতরে হঠাৎ করে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, রাগ, অপমান আর কিছুটা অজানা কষ্ট, কারণ এতদিনে কেউ তাকে এভাবে ইগনোর করার সাহস দেখায়নি। আখি মনে মনে বলে, আমাকে ইগনোর করলো, আমার সাথে এভাবে কথা বলে চলে গেল। তার চোখ ধীরে ধীরে আরো কঠিন হয়ে ওঠে, ঠোঁট শক্ত করে চেপে ধরে। এর সত্য আমি নেবই নেব, অবশ্যই নেব। ঠিক তখনই আশেপাশে আবার গান বেজে ওঠে, পার্টির আলো ঝলমল করতে শুরু করে, কেকটা টেবিলে রাখা হয়, সবাই আবার আনন্দে মেতে ওঠে। কিন্তু আখির ভেতরে ঝড়টা এখনো থামেনি। কিছুক্ষণ পর আখির কয়েকজন বান্ধবী তার কাছে এগিয়ে এসে দাঁড়ায়, তার মুখে কৌতূহল আর একটু মজা করার ভাব। কি রে আখি, একটা সাধারণ ডেলিভারি বয় সেই তোর সাথে তর্ক করে চলে গেল? কথাটা শুনেই আখি চোখ আবার জ্বলে ওঠে, তার ভেতরে রাগ যেন নতুন করে জ্বলে ওঠে আরও তীব্রভাবে। বান্ধবী আবার হেসে বলে, সিরিয়াসলি? তোর মতো কারোর সাথে এমন ব্যবহার? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। চারপাশে কয়েকজন হালকা হেসে ওঠে, যদিও তারা মজা করছে, কিন্তু এই হাসিটাই আখির অহংকারে আগুন ঢেলে দেয়। আখির মুঠো শক্ত হয়ে যায়, তার চোখে স্পষ্ট অপমানের ছাপ। ওকে আমি ছাড়বো না, কোনোভাবেই না। তার কণ্ঠে এবার প্রতিশোধের আগুন। সে হয়তো এখনো জানে না যার বিরুদ্ধে সে রাগ জমাচ্ছে সে কোনো সাধারণ ডেলিভারি বয় না, সে এক ঝড় যার ছোঁয়ায় পুরো পৃথিবী বদলে যেতে পারে। আখির চোখে তখনও রাগের আগুন জ্বলছে, তার বুকের ভেতরটা যেন অপমান আর অভিমানে তৈরি হয়ে আছে। চারপাশে আলো, গান, মানুষের হাসি, সবকিছু ঠিক আগের মতোই চলছে, কিন্তু তার ভেতরে ঝড়টা কিছুতেই থামছে না। ঠিক তখনই তার এক বান্ধবী এগিয়ে এসে হাতটা আলতো করে ধরে। এই আখি, এত সিরিয়াস হয়ে আছিস কেন? চল এখন কেক কাট, না হলে কিন্তু পুরো জন্মদিনটাই মাটি হয়ে যাবে। আখি চুপ করে থাকে, চোখ নামিয়ে ফেলে, কিন্তু বান্ধবী থামে না। সে একটু হেসে বলে, একটা সাধারণ ছেলের জন্য এত আনন্দ নষ্ট করার কোনো মানে হয়? ওকে ভুলে যা, আজ তোর দিন, এনজয় কর। কথাগুলো শুনে আখি গভীর একটা শ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে মাথা তোলে। চোখে এখনো রাগ আছে, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে, কারণ সে জানে এত মানুষের সামনে নিজের দুর্বলতা দেখানো মানে নিজেকে ছোট করা। কেকটা টেবিলের মাঝে রাখা হয়, চারপাশে সবাই জড়ো হয়, লাইটগুলো একটু ডিম করা হয়, মোমবাতিগুলো জ্বলে ওঠে, সবাই একসাথে গাইতে শুরু করে।
হ্যাপি বার্থডে টু ইউ। আখি চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, মনে মনে কিছু একটা চাই, হয়তো প্রতিশোধ, হয়তো শান্তি। তারপর এক ফুটিয়ে মোমগুলো নিভিয়ে দেয়। চারপাশে হাততালির শব্দ ভেসে ওঠে। সে ধীরে ধীরে কেক কাটে, এক টুকরো কেক তুলে প্রথমে তার বাবার দিকে বাড়িয়ে দেয়। তার বাবা একজন প্রভাবশালী মন্ত্রী, গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসে। তার পাশে দাঁড়িয়ে আছে আরো অনেক বড় বড় মন্ত্রীরা, দেশের ক্ষমতাবান মানুষ, সবাই ফর্মাল ড্রেসে, কথা, হাসি, রাজনীতি সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। কেক কাটার পর সবাই একে একে খেতে শুরু করে, হাসি ঠাট্টা, ছবি তোলা, গান সব মিলিয়ে পার্টি জমে ওঠে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা নিখুঁত সুখের রাত, কিন্তু এই আলো ঝলমলে পার্টির মাঝে কোথাও একটা অদৃশ্য অন্ধকার লুকিয়ে আছে। আর সেই অন্ধকারের নাম নিলয়, যে এই মুহূর্তে হয়তো আরেকটা খেলায় ব্যস্ত। আর রাখি, সে হাসছে, কিন্তু তার মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ছেলেটা আসলে কি, কেন এত স্পষ্ট ভাষায় কথা বলার সাহস দেখালো? এদিকে আলোয় ঝলমলে পার্টি সেই কোলাহল থেকে অনেক দূরে, শহরের অন্য প্রান্তে অন্ধকারে ঢাকা এক নির্জন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একটা বাইক। বাইকের হেলমেট কেটে দিচ্ছে রাতের ঘন অন্ধকার, আর সেই বাইক চালাচ্ছে নিলয়। তার মুখে এখন আর সেই সাধারণ ডেলিভারি বয়ের ক্লান্ত ভাব নেই, চোখে ফিরে এসেছে সেই ঠান্ডা নির্দয়ী দৃষ্টি, যে দৃষ্টি দেখে মানুষ কেঁপে ওঠে। পার্টি থেকে বের হওয়ার পর এক মুহূর্ত দেরি করেনি সে। তার কাজ, তার আসল পরিচয়, সেটা তাকে আবার টেনে নিয়ে এসেছে এই অন্ধকার জগতে। কিছুক্ষণ পর বাইকটা এসে থামে একটা পুরনো বিশাল গুদামের সামনে। চারপাশে নির্জনতা, দুয়ে কয়েকটা স্ট্রিট লাইট ঝিমিয়ে ঝিমিয়ে চলছে। গুদামের গেটটা বিশাল, লোহার বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। নিলয় বাইক থেকে নামে, ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যায়। তার পায়ের শব্দ, গুমট নীরবতা স্পষ্ট শোনা যায়। গার্ডরা দূরে থেকেই তাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, একসাথে মাথা নিচু করে সালাম দেয়। সালাম বস। বস, এই একটা শব্দে বদলে যায় সবকিছু। যে ছেলেটাকে কিছুক্ষণ আগে সবাই সাধারণ ডেলিভারি বয় ভাবছিল, এইখানে সেই সবার শাসক। নিলয় কোনো জবাব দেয় না, শুধু হালকা মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে যায়। গুদামের ভেতরটা অল্প আলোয় ভরা, দেওয়ালের চারপাশে ছায়া নড়াচড়া করছে। মাঝখানে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে একজন মানুষকে, মুখে ভয়, চোখে আতঙ্ক। তার শরীর কাঁপছে, যেন সে জানে তার সামনে কি অপেক্ষা করছে। নিলয় ধীরে ধীরে তার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শীতলতা। আর যেটা আরও ভয়ঙ্কর, নিলয় ধীরে বলে, অনেক অন্যায় করেছ, অনেক মানুষকে কষ্ট দিয়েছ, আজ হিসাব দেওয়ার সময়। লোকটা কাঁপতে কাঁপতে কিছু বলতে চাই, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা চুপচাপ, কারণ তারা জানে এখানে একটাই আইন চলে, আর সেই আইনের নাম নিলয়। নিলয় এক পা এগিয়ে আসে, তার ছায়া গিয়ে পড়ে লোকটার মুখের ওপর, আর সেই ছায়ার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মানব। গুদামের ভেতরের বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠছে। নীরবতা এতটাই গভীর যেন একটা ছোট্ট শব্দ বিস্ফোরণের মতো শোনাবে। চেয়ারে বাঁধা লোকটার চোখে তখন শুধু ভয়। সে বুঝে গেছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো সাধারণ কেউ না, তার শেষ সময় হয়তো শুরু হয়ে গেছে। নিলয় ধীরে ধীরে হাতটা পকেটের দিকে নিয়ে যায়, তার প্রতিটা নড়াচড়া হিসেব করে করা। ঠান্ডা স্থির এক মুহূর্ত পর তার হাতে দেখা যায় একটা বন্দুক। গুদামের আলোয় সেটার ধাতব অংশটা ঠান্ডা ঝিলিক দেয়। গার্ডরা চুপ হয়ে যায়, কারণ তারা জানে এখন যা হবে সেটা থামানোর ক্ষমতা কারো নেই। নিলয় কোনো কথা না বলে বন্দুকটা তাক করে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ধাম, গুলির শব্দে পুরো গুদাম কেঁপে ওঠে। লোকটা চিৎকার করে ওঠে, তার হাতে গুলি লেগেছে, রক্ত ঝরতে থাকে, সে ব্যথায় ছটফট করতে থাকে। নিলয় একদম নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে, তার চোখে কোনো দয়া নেই, কোনো অনুশোচনা নেই, শুধু ঠান্ডা বিচার। আমাকে মাফ করে দেন, আমি আর কোনো অন্যায় করব না, ভুল হয়ে গেছে, আর কখনো না, প্লিজ। তার কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে বাঁচতে চায়, যে কোনো মূল্যে বাঁচতে চায়। নিলয় ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায়, তার চোখ সরাসরি লোকটার চোখে। আগেও একবার সুযোগ দিয়েছিলাম। তার কণ্ঠে কোনো জোর নেই, কিন্তু সেই শান্ত গলার ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সিদ্ধান্ত। কিন্তু কথা শুনিস নাই, তুই ভেবেছিলি সব কিছু পার পেয়ে যাবি। লোকটা মাথা নাড়তে থাকে, আরো জোরে কাঁদতে থাকে, হাত জোর করে মাপ চেয়ে বলে, না না, আর হবে না, আমি বদলে যাব, এইবার আমাকে ছেড়ে দেন। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, এনকে কাউকে ক্ষমা করে না।
চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের শরীর কেঁপে ওঠে, কারণ তারা জানে এই নাম মানে শেষ। নিলয় বন্দুকটা আবার তুলে ধরে। অন্যায়ের শাস্তি মৃত্যু। না প্লিজ, আমাকে মাফ করে দেন। আমার পরিবার আছে, বাচ্চা আছে, আমি আর কিছু করব না। তার কান্না, তার চিৎকার সবকিছু গুদামের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, কিন্তু নিলয়ের চোখে কোনো পরিবর্তন আসে না, কোনো দয়া জন্মায় না। সে একদম স্থির, যেন তার সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হয়ে গেছে। একটা ঠান্ডা নীরবতা নেমে আসে, আর সেই নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে একটা মানুষ যার কাছে দয়া বলে কিছুই নেই, আর একটা মানুষ যে শেষবারের মতো বাঁচার চেষ্টা করছে, কিন্তু এই খেলায় শেষটা সবসময় একটাই, মৃত্যু। গুদামের ভেতর তখন নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা, যে নীরবতা শব্দে ভাঙ্গে না, ভাঙ্গে শুধু মৃত্যুর সিদ্ধান্তে। লোকটার কান্না, অনুনয় আর বাচ্চার আকুতি সবকিছু মিলিয়ে বাতাস ভারী হয়ে আছে, কিন্তু সেই ভারের মাঝেও নিলয়ের চোখে কোনো কম্পন নেই, না রাগ না দ্বিধা, শুধু এক শীতল সমাপ্তি। নিলয় ধীরে ধীরে বন্দুকটা সোজা করে ধরে। এক মুহূর্তের জন্য চারপাশ যেন থেমে যায়। লোকটার চোখ বিস্ফোরিত, সে বুঝে গেছে আর ফিরে যাওয়ার রাস্তা নেই। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কখনো। কথা শেষ হওয়ার আগেই ধাম গুলির শব্দ গুদামের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। লোকটার শরীর এক ঝটকায় থেমে যায়, তার অনুনয়, তার ভয়, তার আশা সবকিছু মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। মাটিতে নেমে আসে চূড়ান্ত নীরবতা। নিলয় বন্দুকটা আস্তে করে নামিয়ে নেয়। তার মুখে কোনো পরিবর্তন নেই, যেন এটা কোনো ঘটনা না, শুধু এটা কাজ শেষ হলো। সে গার্ডদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ওকে রাস্তায় ফেলে আসো, যাতে সবাই দেখে আর বুঝে অন্যায় করলে কি পরিণতি হয়। গার্ডরা এক মুহূর্ত চুপ থাকে, তারপর মাথা নিচু করে সাড়া দেয়। জি বস। তারপর দ্রুত লোকটা নিথর দেহটা সরিয়ে নিয়ে যায় তারা। রাতের অন্ধকারে গুদাম থেকে বের করে রাস্তায় ফেলে দেওয়া হয় তাকে, একটা বার্তা হয়ে, একটা ভয় হয়ে, যাতে শহরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়ে অন্যায় মানে শেষ। কিছুক্ষণ পর নিলয় গুদাম থেকে বের হয়ে আসে। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে লাগে, কিন্তু তার ভেতরের অনুভূতিতে কোনো পরিবর্তন নেই। সে বাইকে উঠে বসে, ইঞ্জিন স্টার্ট দেয় আর ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলে, যেন কিছুই হয়নি, যেন এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা সে শুধু আরেকটা দিনের মতো শেষ করেছে। কিছু সময় পর সে এসে পৌঁছে তার সাধারণ ভাড়া পাশে একটা পুরনো 5তলা বিল্ডিং, মাঝারি মানের ঘর। দরজা খুলেই একটা ছোট্ট রুম, সাধারণ বিছানা, একটা টেবিল আর কিছু এলোমেলো জিনিসপত্র। এই রুমটাই তার দিনের সবচেয়ে বড় ছদ্মবেশ। ভেতরে আগে থেকেই একজন ছেলে বসেছিল, তার বয়স নিলয়ের কাছাকাছি, চেহারায় ক্লান্তি থাকলেও চোখে বন্ধুত্বের উষ্ণতা। সে নিলয়কে দেখে হালকা হেসে বলে, লিলি, আজকে অনেক দেরি হলো মনে হয়। নিলয় দরজা বন্ধ করে ভেতরে ঢুকে জ্যাকেটটা খুলে রাখে। তার মুখে আবার সেই সাধারণ ছেলের ছাপ ফিরে আসে। হ্যাঁ, একটু কাজ বেশি ছিল। ছেলেটা বিছানা থেকে উঠে আসে, হালকা মজা করে বলে, তুই তো শুধু ডেলিভারি বয়, তোর আবার কাজ বেশি কিভাবে হয়? নিলয় এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হালকা একটা হাসি দেয়, একটা এমন হাসি যার ভেতরে লুকিয়ে আছে হাজারটা অন্ধকার সত্য। সব কাজই তো সবার মতো না, কিছু কাজ রাতে করতে হয়। ছেলেটা কিছু বুঝতে না পেরে হেসে ফেলে, আর নিলয় চুপচাপ জানালার দিকে তাকায়। বাইরের শহরটা এখনো জেগে আছে। রাত তখন ধীরে ধীরে গভীর হয়ে আসছে। শহরের ব্যস্ততা কমে গেল, বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে দিনের ক্লান্তি। নিলয়ের ভাড়া বাসার ছোট্ট রুমটায় একটা আলাদা ধরনের শান্তি, যেখানে বাইরে যত অন্ধকার থাকুক, ভেতরে এক টুকরো স্বাভাবিক জীবন এখনো বেঁচে আছে। রাফি বিছানা থেকে উঠে আলতো করে গলা পরিষ্কার করে বলে ওঠে, এই নিলয়, হাত মুখ ধুয়ে আয়, খেতে দিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তার কণ্ঠে কোনো জাঁকজমক নেই, না কোনো রাগ, না কোনো আদেশ, শুধু একজন বন্ধুর সহজ স্বাভাবিক ডাক। নিলয় জ্যাকেটটা চেয়ারের উপর রেখে ধীরে তার দিকে তাকায়। তার চোখে ক্লান্তির ছায়া, মুখে হালকা শান্ত ভাব। কি রান্না করেছিস আজ? রাফি একটু হেসে কাজ ঝাঁকায়, তার হাসিতে লুকানো থাকে একরকম বাস্তবতা। গরিব মানুষের গরিব খাবার, যা আছে তাই, পেট ভরলেই হলো। এই কথাটা বলার সময় তার মুখে কোনো অভিযোগ নেই, বরং এক ধরনের অভ্যস্ততা, যেন এই জীবনটাই তার কাছে স্বাভাবিক। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ায়। ঠিক আছে, আমি গোসল করে আসি। নিলয় বাথরুমের দিকে চলে যায়, পেছনে রেখে যায় দিনের সমস্ত ভার, রক্ত, সিদ্ধান্ত, শাস্তি, সবকিছু যেন এক মুহূর্তের জন্য ধুয়ে ফেলার চেষ্টা।
কিছুক্ষণ পর সে বের হয়ে আসে। সাধন একটা টি শার্ট পরে, চুল ভেজা, মুখে ক্লান্তি কমে গিয়ে এক ধরনের শান্ত ভাব, যেন সে আবার সেই সাধন ছেলে যার কোনো ভয়ঙ্কর পরিচয় নেই। দুজনে মাটিতে বসে পড়ে ছোট্ট টেবিলের পাশে, সামনে সাধন খাবার, ভাত ডাল একটু ভাজি, কিন্তু সেই সাধন খাবারের মাঝে যেন একটা অদ্ভুত উষ্ণতা। রাফি প্রথম লোকমা খেতে খেতে বলে, আজ কাজ কেমন গেল? অনেক কষ্ট হয়েছে নাকি? নিলয় একটু থামে, চামচটা হাতে ধরে রাখে কিছুক্ষণ। তার চোখ এক মুহূর্তের জন্য দূরে কোথাও হারিয়ে যায়, তারপর খুব স্বাভাবিক গলায় বলে, কাজ তো কাজই, কখনো সহজ কখনো কঠিন। রাফি মাথা নাড়ে, বেশি কিছু না ভেবে আবার খেতে শুরু করে, কারণ সে জানে নিলয় বেশি কথা বলে না, আর তার এই নীরবতায় তার পরিচয়। দুজনেই চুপচাপ খেতে থাকে, কখনো হালকা হাসি, কখনো সাধারণ গল্প। রাফি কোনো মজার ঘটনা বলে, নিলয় হেসে ফেলে। এই হাসিটা খুব সাধারণ, খুব স্বাভাবিক, যেটা দেখে কেউ ভাবতেই পারবে না এই একই মানুষ কয়েক ঘন্টা আগে অন্যায় বিচার করেছে। রাত ধীরে ধীরে আরো গভীর হয়ে যায়। ঘরের ভেতর আলোটা একটু হলুদা ভাব, দেওয়ালে ছায়া নড়াচড়া করে, আর সেই ছোট্ট রুমে বসে দুই বন্ধু খেয়ে যাচ্ছে একটা সাধারণ জীবন একটা অস্বাভাবিক মানুষকে ঘিরে। রাত যত গভীর হয় ততই শহরের শব্দগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, আলো নিভে যায়, রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, আর মানুষের ব্যস্ত জীবন থেমে যায় ঘুমের ভেতর। নিলয়ের ছোট্ট রুমে তখন এক অদ্ভুত শান্ত পরিবেশ। দুজন বন্ধু দিনের ক্লান্তি বলে একসাথে শুয়ে পড়েছে, কিন্তু শান্ত রাতের ভেতরও কিছু মানুষ ঘুমায় না, কারণ তাদের মাথায় ঘুরতে থাকে হাজারটা অচেনা ভাবনা। নিলয় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে, ঘরের লাইটটা মৃদু জ্বলছে, রাফির নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে ভারী হয়ে এসেছে। সে প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিলয়ের চোখে ঘুম নেই। তার চোখের সামনে ভেসে উঠছে আজকের রাতের মুখগুলো, আলো ঝলমলে পাটি, রাগী মেয়েটা, অহংকার ভরা দৃষ্টি। আখি নামটা মনে পড়তে নিলয়ের ঠোঁটে এক অদ্ভুত শীতল হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, বড়লোক বাবার অহংকারী মেয়ে। তার কণ্ঠে কোনো রাগ নেই, বরং এক ধরনের অবজ্ঞা, যেন এই নামটা তার কাছে খুবই সাধারণ কিছু, কিন্তু অজানা কারণে সেই মুখটা বারবার তার মনে ফিরে আসছে। পাশে শুয়ে থাকা রাফি নড়ে চড়ে উঠে আধো ঘুমে বলে, নিলয়, ঘুমাস না, কাল আবার কাজ আছে। নিলয় ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়, তারপর হালকা গলায় বলে, ঘুম আসছে, চেষ্টা করছি। রাফি আবার একবার হেসে নাই, তারপর ধীরে ধীরে ঘুমের গভীরে হারিয়ে যায়। নিলয় আবার ছাদের দিকে তাকিয়ে থাকে, তার চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে, আর কিছুক্ষণ পর ঘুমের অন্ধকারে হারিয়ে যায় সে। কিন্তু ভোরের আলো ফুটতেই শহরটা আর আগের মতো থাকে না। টিভি স্ক্রিন, মোবাইল নিউজ, পত্রিকার হেডলাইন, সব জায়গায় শুধু একটাই খবর, শহরে বড় ব্যবসায়ী খুন। একটা ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। মানুষ আতঙ্কে একে অপরের দিকে তাকায়। কে করেছে, কেন করেছে, কিছুই পরিষ্কার না, শুধু একটা নাম বারবার ঘুরছে, এনকে। পুলিশ রিপোর্টে বলা হয়, ঘটনাস্থলে কোনো স্পষ্ট প্রমাণ নেই, না কোনো সাক্ষী, না কোনো ক্লু, শুধু একটা ঠান্ডা বার্তা রেখে গেছে কেউ। আর সেই নামটাই আতঙ্ক হয়ে দাঁড়ায় শহরের জন্য, কারণ এনকে। এই প্রশ্নের কোনো উত্তর কারোর কাছে নেই। নিউজে বিশ্লেষকরা কথা বলছে, রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা, ব্যবসায়ীদের মধ্যে ভয়, সবটাই শুধু একটাই কথা বলছে, এটা কোনো সাধারণ খুন না, এটা একটা বার্তা, কিন্তু কার কাছ থেকে কেউ জানে না। আর শহরের এক ছোট্ট রুমে নিলয় তখনও ঘুমিয়ে, তার মুখে কোনো পরিবর্তন নেই, যেন এই বিশাল শহরের আলোড়ন তার ঘুমকে স্পর্শ করতে পারে না, কারণ তার কাছে এই খবর নতুন কিছু না, বরং আরেকটা সাধারণ রাতের ফলাফল। ভোরের নরম আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। রাতের অন্ধকার, গোপন রহস্য আর ভয়ঙ্কর ঘটনাগুলো যেন সকালের আলোয় মুছে যেতে চায়, কিন্তু কিছু সত্য কখনোই মুছে যায় না। নিলয়ের চোখ ধীরে ধীরে খুলে যায়, কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে উঠে বসে। এত বেলা হয়ে গেছে, কাজে যেতে হবে, দ্রুত কিছু নাস্তা বানাতে হবে। মুখে আবার সেই সাধারণ দিনের ছাপ, যেন রাতের সবকিছু ছিল শুধু একটা স্বপ্ন। পাশে তাকিয়ে দেখে রাফি এখনো ঘুমাচ্ছে। নিলয় হালকা করে হাসে, তারপর আস্তে করে উঠে রান্নাঘরের দিকে যায়। ছোট চুলায় পানি বসায়, ডিম ভাজে আর দুটো রুটি বানায়, খুব সাধারণ একটা নাস্তা, কিন্তু সেই সাধারণতার মধ্যে একটি শান্তি লুকিয়ে আছে। কিছুক্ষণ পর রাফিও উঠে পড়ে, চোখ ঘষতে ঘষতে এসে বলে, আজ তো দেখি তুই শেফ হয়ে গেছিস। নিলয় হালকা হেসে প্লেটটা তার সামনে এগিয়ে দেয়, তারপর শান্ত কণ্ঠে বলে, যা আছে তাই খেয়ে নে।
দুজনেই একসাথে বসে নাস্তা করতে থাকে। রাফি মাঝে মাঝে মজা করে, নিলয়ও হালকা হাসে। এই সময়টাই তারা শুধু দুজন মানুষ না, কোনো ভয় নেই, কোনো রহস্য নেই, শুধু বন্ধুত্ব আর সাধারণ জীবন। নাস্তা শেষ করে দুজনেই নিজেদের কাজে বের হওয়ার প্রস্তুতি নেয়। নিলয় তার ব্যাগটা কাঁধে তুলে নেয়, মুখে আবার সে ক্লান্ত ডেলিভারি বয়ের ভাব, আর ভেতরে লুকিয়ে রাখে অন্য পরিচয়। কিছুক্ষণ পর সে পৌঁছে যায় তার কাজের জায়গায়। দোকানের ভেতর তখন আগের মতোই ব্যস্ততা, অর্ডার, প্যাকেট, মানুষের চিৎকার, সবকিছু মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। ম্যানেজার তাকে ডাক দেয়। এ নিলয়, আজ কিন্তু অনেক ডেলিভারি আছে, সব জায়গায় ঘুরে ঘুরে দিতে হবে, লেট করা যাবে না। নিলয় মাথা নাড়িয়ে ব্যাগটা নেয়, তারপর একটার পর একটা অর্ডার নিতে শুরু করে। ঠিক তখনই ম্যানেজার হঠাৎ গলা নামিয়ে বলে। শুনেছিস? নিলয় থেমে যায়। ম্যানেজার চারপাশে তাকিয়ে বলে। এই এনকে আবার একজনকে খুন করেছে, পুরো শহর তুলপাড়, পুলিশ কিছুই করতে পারছে না, ভয়ঙ্কর একটা লোক মনে হয়। নিলয়ের চোখ এক সেকেন্ডের জন্য অদ্ভুত একটা ঝিলিক খেলে যায়, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে। মুখে একদম স্বাভাবিক ভাব এনে বলে। পাপী মানুষকে দুনিয়া থেকে কমিয়ে দেওয়াই ভালো। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, শুধু একটা সাধারণ মন্তব্য, কিন্তু সেই কথার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যেটা কেউ বুঝতে পারে না। ম্যানেজার হালকা হেসে বলে। তা ঠিকই বলেছো, কিন্তু এসব থেকে দূরে থাকাই ভালো। আমাদের মতো সাধারণ মানুষের এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নিলয় কোনো উত্তর দেয় না, শুধু হালকা হাসে, তারপর আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তার চোখের ভেতরে যে অন্ধকারটা লুকিয়ে আছে তা একদিন পুরো শহরকে গ্রাস করবে, আর তখন সবাই জানতে পারবে এনকে কে। দোকানের ভেতরে ব্যস্ততা যেন ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। একটার পর একটা অর্ডার আসছে, মানুষের চিৎকার, প্যাকেটের শব্দ, ফোনে রিং, সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। আর সেই বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে আছে নিলয়, মুখে সাধারণ ক্লান্তি, কিন্তু কাজের প্রতি এক অদ্ভুত মনোযোগ। সে একটার পর একটা খাবারের প্যাকেট গুছিয়ে নেয়, সাবধানে ব্যাগে রাখে, প্রতিটা জিনিস ঠিকঠাক আছে কিনা চেক করে, কারণ ভুল করার সুযোগ নেই। এই সাধারণ কাজটাই তার ছদ্মবেশে সব প্রস্তুত হয়ে গেল। সে ব্যাগটা কাঁধে তোলে, বাইকের কাছে গিয়ে সব প্যাকেট সুন্দর করে সেট করে রাখে, একটা গভীর শ্বাস নেয়, তারপর ইঞ্জিন স্টার্ট দেয়। বাইকটা ধীরে ধীরে রাস্তায় নেমে আসে। শহরের ব্যস্ত রাস্তা, চারপাশে গাড়ির হর্ন, মানুষের ভিড়, সব কিছুর মাঝে সে দক্ষভাবে বাইক চালিয়ে এগিয়ে যেতে থাকে। সময় কম, ডেলিভারি অনেক, তাই সে একটু স্পিড বাড়ায়। একটা মোড় ঘুরতেই হঠাৎ ধরম একটা গাড়ি এসে জোরে ধাক্কা দেয় তার বাইকে। সবকিছু এক মুহূর্তে এলোমেলো হয়ে যায়, বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, খাবারের প্যাকেটগুলো ছিটকে পড়ে রাস্তায়, কিছু খাবার মাটিতে ছড়িয়ে পড়ে। চারপাশে মানুষ থেমে থাকে, কেউ ফিসফাস করে, কেউ শুধু দৃশ্যটা উপভোগ করে। কিন্তু নিলয়, সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে তখন রাগ স্পষ্ট, মুঠো শক্ত হয়ে গেছে। সে গাড়ির দিকে তাকিয়ে রেগে বলে ওঠে। ড্রাইভ করতে পারেন না? চোখ আছে নাকি নেই দেখে চালাতে পারেন না? তার কণ্ঠে এবার সেই চেপে রাখা রাগ বের হয়ে আসে। সে সাধারণ লুকিয়ে রাখে। গাড়ির দরজা ধীরে খুলে যায়, ভেতর থেকে বেরিয়ে আসে আখি, দামি পোশাক, চোখে সানগ্লাস, চেহারায় আগের দিনে সেই অহংকার নেমেই বিরক্ত মুখে চারপাশে তাকায়। তারপর নিলয়ের দিকে চোখ যায়। এক সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ পড়ে, দুজনেই চিনে ফেলে একে অপরকে, কিন্তু কেউ সেটা প্রকাশ করে না। আখি ঠান্ডা গলেই বলে। তুমি কানা নাকি? এভাবে রাস্তার মাঝে এসে পড়ো কেন শুনি? কথাটা শুনতে নিলয়ের রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। তার চোখে এবার সেই ভয়ঙ্কর ঝিলিকটা ফিরে আসে। সে এক পা এগিয়ে আসে। আমি কানা? তার কণ্ঠ এবার নিচু, কিন্তু ভীষণ তীক্ষ্ণ। সে প্রতিটা শব্দে লুকিয়ে আছে আগুন। গাড়ি চালানোর আগে নিজের চোখটা চেক করে নেবেন, কারণ ভুলটা আপনার। চারপাশে মানুষ আবার ফিসফাস শুরু করে, পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠছে। আখির চোখ সরু হয়ে আসে। সে এমন ব্যবহার সহ্য করার মানুষ না। আর নিলয়, সে তো কখনোই মাথা নিচু করে থাকার মানুষ না। দুজনের মাঝে দাঁড়িয়ে আছে রাস্তা ছড়িয়ে থাকা খাবার, আর সেই খাবারের মতোই তাদের সম্পর্কে শুরুটা হয়ে গেল এলোমেলো, যার শেষ কোথায় কেউ জানে না। রাস্তায় ছড়িয়ে থাকা খাবারের প্যাকেটগুলো যেন পুরো পরিস্থিতিটাকে আরও বিচ্ছিরি করে তুলেছে। চারপাশে মানুষের ভিড় জমে গেছে, কেউ মোবাইল বের করে ভিডিও করছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, কিন্তু দুজনের চোখেই একই আগুন। আখির মুখটার আগে লাল হয়ে উঠেছে। তার অভ্যস্ত জীবন, যেখানে সবাই মাথা নিচু করে কথা বলে, সেখানে সেই ছেলেটার এমন জবাব সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে এক ধাপ এগিয়ে এসে তীক্ষ্ণ গলায় বলে। ছোট লোক, আবার তর্ক করো তুমি?
কথাটা যেন বাতাসের ছুরির মতো কেটে যায়। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন অবাক হয়ে তাকায়, কেউ কেউ মুখ চাওয়াচাই করে, কিন্তু নিলয় সে একটুও নড়ে না। তার চোখ আবারও ঠান্ডা হয়ে যায়। সে ধীরে মাথা তুলে আখির দিকে তাকায়। তার ঠোঁটে হালকা এক ব্যঙ্গাত্মক হাসি। উচিত কথা বলা তর্ক না। তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু সেই শান্ত স্বরটা যেন আরো বেশি ধারালো। আখির ভেতরের রাগটা যেন আরো জ্বলে ওঠে। তোমার সাহস তো কম না, আমার সাথে এইভাবে কথা বলো? তুমি জানো আমি কে? নিলয় এক সেকেন্ড চুপ থাকে, তারপর খুব স্বাভাবিকভাবে বলে, জানার দরকার আছে নাকি? ভুল করলে ভুলই বলবো, আপনি যেই হন না কেন। এই কথাটা যেন আখির অহংকারে সরাসরি আঘাত করে। তার চোখে এবার স্পষ্ট অপমানের ছাপ। সে একদম কাছে এসে দাঁড়ায়। দুজনের মাঝে দূরত্ব এখন খুবই কম। তোমার মতো একটা ডেলিভারি বয় আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। নিজের জায়গাটা ভুলে গেছো না কি? নিলয়ের মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে আসে। তার ভেতরে অন্ধকার যেন একটু একটু করে জেগে উঠছে, কিন্তু সে নিজেকে ধরে রাখে, কারণ এই জায়গাটা, এই সময়টা তার আসল রূপ দেখানোর জন্য না। জায়গা আমি ঠিকই জানি, আর নিজের সীমাও, কিন্তু অন্যায় দেখলে চুপ থাকা আমার স্বভাবে নেই। চারপাশে উত্তেজনা চরমে উঠে যায়। মানুষজন ফিসফিস করছে, কেউ কেউ ভাবছে এখনই হয়তো বড় কিছু হয়ে যাবে। আখি রাগে কাঁপছে। নিলয় দাঁড়িয়ে আছে স্থির। দুজনের মাঝে যেন এক অদৃশ্য যুদ্ধ চলছে। একটা সাধারণ দুর্ঘটনা পরিণত হলো এক ভয়ঙ্কর সংঘর্ষে, যেখানে কেউই হার মানতে রাজি না। আর এই সংঘর্ষ শুধু একটা ঝামেলা না, এটা শুরু দুই জগতের দুই মানুষকে এক সুতোয় বেঁধে দেওয়ার, যার পরিণতি হবে আরও ভয়ঙ্কর। রাস্তায় জমে থাকা ভিড় এখন আরও ঘন হয়ে উঠেছে। মানুষজন থেমে গেছে, কারো চোখে কৌতূহল, কারো চোখে ভয়, আর মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন আগুনের মতো মানুষ। আখির ধৈর্য এবার পুরোপুরি শেষ হয়ে যায়। তার চোখ রাগে লাল, ঠোঁট কাঁপছে। সে এক ঝটকায় সামনে এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমার চাকরিটা না খেয়ে দিব, তখন বুঝবে এত বড় বড় কথা কোথায় যায়। চারপাশে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে। এবার হয়তো সে ভয় পাবে, চুপ হয়ে যাবে, কিন্তু নিলয় শুধু হালকা করে হাসে, একটা অদ্ভুত ঠান্ডা হাসি, যেটা দেখে বোঝা যায় এই হুমকি তার কাছে কোনো মূল্যই রাখে না। নিলয় ধীরে বলে, ক্ষমতা থাকলে চাকরি খেয়ে দেখান। কথাটা যেন সরাসরি আখির অহংকারে আগুন ঢেলে দেয়। সে এক মুহূর্ত দেরি করে না, রাগে ফোন বের করে ফেলে। দ্রুত একটা নাম ডায়াল করে, ফোনটা কানে দিয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে সবাই নিঃশব্দে আটকে যায়। কিছুক্ষণ পর ওপাশ থেকে কল রিসিভ হয়। বাবা, একটা ছেলেকে এখনই চাকরি থেকে বের করে দিতে হবে। আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমি ওকে এখানে দেখতে চাই না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শান্ত গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কি বলছো তুমি? কারোর চাকরি এভাবে খাওয়া যায় না, বিনা অপরাধে তো একদমই না। আখি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার চোখ বড় হয়ে যায়। সে আবার বলে, বাবা, তুমি বুঝছো না, ও আমার সাথে তর্ক করেছে, আমাকে অপমান করেছে। তর্ক করা অপরাধ না আখি, আর তুমি যদি ভুল করো তাহলে সেটা মেনে নেওয়াও শিখতে হবে। ক্ষমতা মানে অন্যায় করা না। এই কথাগুলো যেন আখির জন্য আরো বড় আঘাত হয়ে দাঁড়ায়। তার রাগ এবার দ্বিগুণ হয়ে যায়, চোখে অপমানের ছাপ। সে আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে সবকিছু দেখছে। কারো মুখে চাপা হাসি, কারোর চোখে বিস্ময়। আখি দাঁড়িয়ে আছে মুঠো শক্ত করে। তার রাগ এখন আর শুধু নিলয়ের ওপর না, নিজের বাবার কথাতেও। নিলয় চুপচাপ সব দেখছিল। তার ঠোঁটে আবার সেই হালকা রহস্যময় হাসি। সে কিছু বলে না, কারণ এই লড়াইটা এখনো শুরুই হয়েছে, শেষ তো অনেক দূর। আর আখি, সে প্রথমবার বুঝতে পারছে সবকিছু তার ইচ্ছে মতো হয় না, কিন্তু এই অপমান, এই অস্বীকার সে কিছুতেই ভুলবে না। রাস্তায় জমে থাকা উত্তেজনা ধীরে ধীরে থিতিয়ে আসে। মানুষজন একে একে সরে যেতে থাকে, কিন্তু আখির ভেতরের আগুনটা কিছুতেই নিভে না। তার চোখে এখনো অপমানের ছাপ, রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। এক ঝটকায় গাড়ি দরজা খুলে ভেতর উঠে বসে, দরজাটা জোরে বন্ধ করে দেয়। তার সেই আচরণে বোঝা যায় সে এখন কতটা রেগে আছে। গাড়িটা স্টার্ট নেই। এক ঝটকায় সামনে এগিয়ে যায়। পেছনে পড়ে থাকে ছড়িয়ে থাকা খাবার আর দাঁড়িয়ে থাকা নিলয়। নিলয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো দুঃখ নেই,
শুধু একটা অদ্ভুত চিন্তার ছায়া। তারপর ধীরে ধীরে সে নিচে পড়ে থাকা প্যাকেটগুলোর দিকে তাকায়। সব খাবার নষ্ট হয়ে গেছে, ডেলিভারি দেওয়ার মতো কিছুই নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বাইকটা তুলে আর দোকানের দিকে রওনা দেয়। শহরের ভিড়ের মাঝে আবার মিশে যায় একজন সাধারণ ডেলিভারি বয়ের মতো। দোকানে ঢুকতে ম্যানেজার অবাক হয়ে তাকায়। এ নিলয়, ফিরে এলে কেন? ডেলিভারি দিলা না? নিলয় শান্তভাবে ব্যাগটা নামিয়ে রাখে, তার কণ্ঠে কোনো অস্থিরতা নেই। খাবারগুলো পড়ে নষ্ট হয়ে গেছে, আমার বেতন থেকে কেটে নেবেন। কথাটা শুনে ম্যানেজার কয়েক সেকেন্ড চুপ হয়ে থাকে, তারপর একটু বিরক্ত হয়ে বলে, বেতন থেকে কাটতে হবে কেন? অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা তো ইচ্ছা করে করো নাই। সে আবার প্যাকেটগুলোর দিকে তাকায়, তারপর একটু নরম গলায় বলে, এগুলো বাদ দাও, নতুন করে প্যাকেট বানিয়ে দিচ্ছি, আবার ডেলিভারি দিয়ে আসো। নীলের কিছু না বলে শুধু মাথা নাড়ে। তার ভেতরে যেন সবকিছু খুব সহজভাবে গ্রহণ করার অভ্যাস হয়ে গেছে। কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই, শুধু কাজ। আবার নতুন করে খাবার প্যাকেট করা হয়, নীলই সেগুলো যত্ন করে ব্যাগে ভরে। বাইকের কাছে গিয়ে সব ঠিকঠাক করে সেট করে, একটা গভীর শ্বাস নেয়। তার চোখে আবার সেই সাধারণ ক্লান্তি, কিন্তু কোথাও যেন লুকিয়ে আছে অন্যরকম কিছু, যাকে ও দেখতে পায় না। সে বাইকে উঠে বসে, ইঞ্জিন স্টার্ট দেয় আর ধীরে ধীরে আবার রাস্তায় বেরিয়ে পড়ে, একটা সাধারণ কাজের অজুহাতে, একটা অস্বাভাবিক জীবনের গল্প নিয়ে, যেখানে প্রতিটা দিন নতুন কোনো ঘটনার অপেক্ষায় থাকে। গাড়িটা দ্রুত শহরের রাস্তা পেরিয়ে এসে থামে এক নামী রেস্টুরেন্টের সামনে। চারপাশে ঝকমকে আলো, গ্লাসের দেওয়ালে প্রতিফলিত হচ্ছে শহরের রঙিন জীবন। যেন এখানে কোনো রাগ, কোনো অপমানের জায়গা নেই। কিন্তু আখির ভেতরে তখনও ঝড় বইছে। গাড়ি থেকে নেমে সে দ্রুত ভেতরে ঢুকে যায়। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে এখনও রাগটা সামলাতে পারছে না। রেস্টুরেন্টের এক কোণে আগে থেকেই তার বান্ধবীরা বসে আছে, হাসি ঠাট্টা গল্পে মেতে আছে সবাই। কিন্তু আখিকে দেখে তারা প্রথমে থেমে যায়, কারণ তার মুখের অভিব্যক্তি স্বাভাবিক না। একজন বান্ধবীর সামনে ঝুঁকে জিজ্ঞেস করে, কি রে, এত রেগে আছিস কেন? কি হয়েছে? আখি চেয়ার টেনে বসে, তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে রাখে, এখনো চোখে আগুন। ওই ছোট লোকটা আজকেও আমাকে অপমান করেছে। তার কণ্ঠে রাগের সাথে অপমানের ভার স্পষ্ট। বান্ধবীরা একে অপরের দিকে তাকায়, কৌতূহল আরো বেড়ে যায়। আরেকজন বান্ধবী দ্রুত বলে, কে? সেই ডেলিভারি বয়টা। কথাটা শুনেই সবাই যেন একসাথে চমকে ওঠে, তাদের চোখে বিস্ময়ে বড় হয়ে যায়। কি বলছিস? সেই ছেলেটা আবার একটা সাধারণ ডেলিভারি বয়, সে তোর সাথে দুইবার তর্ক করলো? আখির মুখ আরো শক্ত হয়ে যায়, তার অহংকারে যেন আবার আঘাত লাগে। হ্যাঁ, আর আজ তো সীমা ছাড়িয়ে গেছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করেছে। তার কণ্ঠ এখন শুধু রাগ না, একটা চ্যালেঞ্জও লুকিয়ে আছে। বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তারা জানে আখির সাথে কেউ এমন আচরণ করার সাহস পায় না। একজন ধীরে বলে, ছেলেটা কে রে? এত সাহস কোথা থেকে আসে ওর? আখি কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে চিন্তার ছায়া, রাগের মাঝেও একটা কৌতূহল। জানি না, কিন্তু ওকে আমি ছাড়বো না। তার কণ্ঠে এবার স্পষ্ট প্রতিশোধের প্রতিশ্রুতি, একটা অদ্ভুত সম্পর্কের যেখানে রাগ, অহংকার আর রহস্য একসাথে জড়িয়ে যাচ্ছে। সারাদিনের ক্লান্তি যেন শরীরের প্রতিটা কোণে জমে আছে। রোদ, ধুলো, ট্রাফিক, মানুষের বিরক্তি সবকিছু পার করে অবশেষে সন্ধ্যার পর নিলয় আবার ফিরে আসে তার ছোট্ট ভাড়া বাসায়। দরজাটা খুলতে সেই পরিচিত পরিবেশ, ছোট্ট ঘর, সাধারণ জীবন, যেখানে কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে এক টুকরো শান্তি। রাফি মাটিতে বসে মোবাইল নিয়ে কিছু দেখছিল। নিলয়কে ঢুকতে দেখে মুখ তুলে তাকায়, তার চোখে হালকা দুষ্টামি মাখা হাসি। কি ভাই, আজ তো দেখি মুড বেশ ভালো, মুখে হাসি লেগে আছে। কিছু স্পেশাল হয়েছে নাকি? নিলয় জুতা খুলে ভেতরে ঢুকে ব্যাগটা একপাশে রেখে দেয়। তার ঠোঁটে হালকা একটা তৃপ্তির হাসি, যেটা সে সাধারণত লুকিয়ে রাখে। আজকে একটু শান্তি লাগছে। রাফি ভুরুকুচকে উঠে বসে, কৌতূহল আরো বেড়ে যায়। শান্তি? ডেলিভারি দিয়ে শান্তি পাওয়া যায় নাকি? নিলয় একটু হেসে দেয়, তার চোখে এক ঝলক দুষ্টামি খেলে যায়। একটা বড়লোকের মেয়েকে জব্দ করে দিয়েছি, তাই ভালো লাগছে। রাফি একদম অবাক হয়ে যায়, মুখ হা হয়ে যায় তার। সে কৌতূহল নিয়ে বলে, কি বলিস? তুই বড়লোকের মেয়ে কিভাবে? নিলয় বিছানায় বসে পড়ে, তারপর ধীরে ধীরে পুরো ঘটনা বলতে শুরু করে। রাস্তার অ্যাক্সিডেন্ট, খাবার পড়ে যাওয়া, আখির সাথে তর্ক, তার রাগ, তার হুমকি, সবকিছু। রাফি মন দিয়ে শুনে মাঝে মাঝে হেসে ফেলে, মাঝে মাঝে অবাক হয়, শেষে মাথা নাড়িয়ে বলে, ভাই তুই তো দেখি একদম আগুনে হাত দিয়ে আসছিস, ওরকম মেয়েরা কিন্তু ছাড় না।
নিলয় হালকা হাসে, তার চোখে কোনো ভয় নেই, শুধু একটা অদ্ভুত আত্মবিশ্বাস। দেখা যাবে। ঘরের ভেতর আবার সেই সাধারণ বন্ধুত্বের পরিবেশ ফিরে আসে। দুজন হাসে, গল্প করে, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা নতুন ঝড়ের শুরু। কারণ একদিকে আখির অহংকার, অন্যদিকে নিলয়ের অন্ধকার। এই দুইয়ের সংঘর্ষ কখনোই সাধারণ কিছু হয় না। রাত ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছে। ঘরের ভেতরে হালকা আলো, খাওয়ার প্লেটগুলো একপাশে সরিয়ে রাখা, সাধারণ খাবার কিন্তু তাতে ভরপুর তৃপ্তি। দিনভর ক্লান্তির পর এই ছোট্ট সময়টাই যেন তাদের সবচেয়ে প্রিয়। নিলয় আর রাফি মাটিতে হেলান দিয়ে বসে আছে। দুজনেই খাওয়া শেষ করে হালকা গল্পে মেতে উঠেছে। রাফি মাঝে মাঝে মজা করে, নিলয়ও হালকা হেসে উত্তর দেয়। এই সময়টাই তারা শুধু দুজন বন্ধু, না কোনো রহস্য, না কোনো ভয়ঙ্কর পরিচয়। রাফি হেসে বলে, আজকে তো দেখি তুই হিরো হয়ে গেছিস, বড় লোকের মেয়ের সাথে ঝগড়া করে আসছিস। নিলয় হালকা মাথা নাড়ে, তার চোখে সেই দুষ্টু মিষ্টি হাসি। হিরো না, শুধু ঠিক কথাটা বলেছি। দুজনেই আবার হেসে ওঠে। ঘরের ভেতরে এক মুহূর্তের জন্য সবকিছু খুব স্বাভাবিক লাগে, কিন্তু এই স্বাভাবিকতা বেশিক্ষণ থাকে না। হঠাৎ নিলয়ের ফোনটা কেঁপে ওঠে। রাতের নিস্তব্ধতার সেই শব্দটা আলাদা করে কানে লাগে। স্ক্রিনে ভেসে ওঠে গার্ড। নিলয়ের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়, চোখের দৃষ্টি বদলে যায়, আবার ফিরে আসে সেই ঠান্ডা নির্লিপ্ত ভাব। সে ফোনটা রিসিভ করে। হ্যাঁ বলো। বস, নতুন মিশন, লোকটা ধরা পড়েছে, আপনার অপেক্ষায় আছে। এক মুহূর্তের জন্য ঘরটা যেন নিস্তব্ধ হয়ে যায়। নিলয় চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবে, তারপর ধীরে বলল, আমি আসছি। ফোনটা কেটে যায়। রাফি কিছুটা অবাক হয়ে তাকায়। এই রাতে আবার কোথায় যাবি? নিলয় উঠে দাঁড়ায়, তার মুখে আবার সেই রহস্যময় শান্ত ভাব। কাজ আছে, দেরি হবে। তুই ঘুমিয়ে পড়। রাফি কিছু বলতে গিয়ে থেমে যায়, কারণ সে জানে নিলয়ের কিছু প্রশ্নের উত্তর সে কখনোই পাবে না। নিলয় জ্যাকেটটা পরে দরজার কাছে এসে একবার পিছনে তাকায়। এই ছোট্ট রুম, এই সাধারণ জীবন, সবকিছু যেন এক মুহূর্তের জন্য থেমে থাকে। তারপর সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। রাতের অন্ধকার আবার তাকে নিজের মধ্যে টেনে নেয়। বাইক স্টার্ট হয় আর সে দ্রুত ছুটে যায় সেই অজানা গন্তব্যে। কিছুক্ষণ পর সে পৌঁছে যায় সেই পুরনো গুদামের সামনে, যেখানে তার আসল রাজত্ব। সেখানে কোনো আইন নেই, শুধু একটাই নিয়ম, এর নিয়ম। গেটের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডরা তাকে দেখে সোজা হয়ে যায়, একসাথে মাথা নিচু করে। সালাম বস। নিলয় ধীরে ভেতরে ঢুকে, তার পায়ের শব্দ গুদামের ভেতরে প্রতিধ্বনিত তোলে। চারপাশে অন্ধকার, মাঝখানে আলো পড়ে আছে, আর সেই আলোর নিচেই শুরু হতে যাচ্ছে আরেকটা রাত, আরেকটা বিচার। কারণ এই শহরের অন্ধকারে আজও চলছে এর রাজত্ব। গুদামের ভেতরের আলোটা আজ একটু বেশি তীক্ষ্ণ মনে হচ্ছে। চারপাশের অন্ধকার যেন সেই আলোকে আরো ভয়ঙ্কর করে তুলছে। দেওয়ালের ছায়াগুলো লম্বা হয়ে নড়ছে, আর সেই ছায়ার মাঝেই দাঁড়িয়ে আছে নিলয়। তার মুখে এখন আর কোনো হাসি নেই, চোখে সেই ঠান্ডা দৃষ্টি, যে দৃষ্টি দেখে মানুষ কথা বলতে ভুলে যায়। গার্ডরা পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে এখন শুরু হবে বিচার। একজন গার্ড সামনে এগিয়ে এসে নিচু গলায় বলে, বস, নতুন একজনকে তুলে এনেছি। অনেকদিন ধরে এলাকায় চাঁদাবাজি করছিল, মানুষকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছিল, কেউ কিছু বলতে পারছিল না, আজকেই হাতে পেয়েছি। নিলয় ধীরে ধীরে মাথা নাড়ে, তার চোখে কোনো বিস্ময় নেই, যেন এসব তার কাছে খুবই স্বাভাবিক। সে ধীরে সামনে এগিয়ে যায়। মাঝখানে একটা চেয়ার বাঁধা, একজন লোক, মুখে ভয়, শরীর কাঁপছে, তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে বুঝে গেছে তার সামনে কে দাঁড়িয়ে আছে। নিলয় কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। নীরবতা আরো ভারী হয়ে ওঠে। লোকটার নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। বস, আমি ভুল করেছি, আর করব না, আমাকে মাফ করে দেন। তার কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে বাঁচতে চায়, কিন্তু এখানে বাঁচার সুযোগ খুব কম। নিলয় ধীরে বলে, কতদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছিস? ভুল হয়ে গেছে বস, টাকার দরকার ছিল তাই। নীলের চোখে এক মুহূর্তের জন্য কঠোরতা আরো বাড়ে। টাকার জন্য মানুষকে কাঁদিয়েছিস, তাদের ঘরের শান্তি নষ্ট করেছিস। সে একবার এগিয়ে আসে, তার ছায়া গিয়ে পড়ে লোকটার মুখে। এখন সময় এসেছে নিজের কাজের হিসাব দেওয়ার। পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা নিঃশব্দ, কারণ তারা জানে এই বিচার থামবে না, কেউ থামাতে পারবে না। লোকটা কাঁদতে থাকে, মাথা নিচু করে অনুনয় করে, আর করব না বস, একবার সুযোগ দেন, শেষবার। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে আবার সেই শীতল নির্লিপ্ততা ফিরে আসে।
যে দৃষ্টিতে দয়া নেই, শুধু সিদ্ধান্ত। গুদামের ভেতর বাতাস ভারী হয়ে ওঠে। সবাই অপেক্ষা করছে কি হবে এখন, কারণ তারা জানে এখানে বিচার মানে শাস্তি নিশ্চিত, আর সেই শাস্তি সবসময় ভয়ঙ্কর। গুদামের ভেতরে বাতাসটা যেন জমে গেছে। চেয়ারে বাঁধা লোকটার কান্না, তার অনুনয় সবকিছু মিশে তৈরি করেছে এক ভারী নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেও নিলয়ের চোখ একদম স্থির, কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই, শুধু একটা সিদ্ধান্ত। লোকটা আবার কাঁদতে কাঁদতে বলে, একবার সুযোগ দেন, আমি আর করব না। নিলয় ধীরে ধীরে মাথা নিচু করে, তারপর আবার তাকাই, চোখে সেই ঠান্ডা শীতল দৃষ্টি। সুযোগ? তুই যাদের কাঁদিয়েছিস তাদেরও তো কেউ সুযোগ দেয়নি। লোকটা থেমে যায়, তার মুখে আর কোনো কথা থাকে না, কারণ সে বুঝে গেছে এখানে আর কোনো পথ খোলা নেই। নিলয় ধীরে ধীরে বন্দুকটা তুলে 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর থাম, গুলির শব্দ গুদামের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। লোকটার শরীর নিস্তব্ধ হয়ে যায়, সবকিছু এক মুহূর্তে শেষ। নিলয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো পরিবর্তন নেই, যেন এটা তার কাছে খুবই স্বাভাবিক। একটা কাজ শেষ। সে গার্ডদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, লাশটা ফেলে আসো, যাতে সবাই দেখে আর বুঝে অন্যায়ের শেষ কোথায়। জি বস। তারা দ্রুত লাশটা সরিয়ে নিয়ে যায়। গুদামের ভেতরে আবার সেই ভয়ঙ্কর নীরবতা ফিরে আসে। নিলয় ধীরে ধীরে বাইরে বের হয়ে আসে। রাতের ঠান্ডা বাতাস তার মুখে লাগে। সে একবার আকাশের দিকে তাকায়, তারপর হাঁটতে শুরু করে। কোথাও যাওয়ার তাড়া নেই, শুধু একা অন্ধকার রাস্তা ধরে। এদিকে আঁখি তার বান্ধবীদের সাথে পার্টি শেষ করে বাড়ি ফিরছে। গাড়ির ভেতরে এখনো হাসি ঠাট্টা চলছে, কিন্তু আঁখির মন পুরোপুরি সেখানে নেই। মাঝে মাঝে তার চোখে ভেসে উঠছে একটা মুখ। নিলয় গাড়িটা দ্রুত এগিয়ে চলছে। রাত প্রায় গভীর, রাস্তা ফাঁকা। হঠাৎ একটা মোড় ঘুরতেই ধরাম, গাড়িটা হালকা ধাক্কা দেয় সামনে হাঁটতে থাকা একজনকে। লোকটা একটু সামনে পড়ে যায়, চারপাশে আবার হালকা উত্তেজনা তৈরি হয়। আঁখি বিরক্ত হয়ে বলে, আবার কে সামনে এসে পড়লো? সে দ্রুত দরজা খুলে নিচে নামে। রাগে মুখ শক্ত, কিন্তু সামনে তাকাতে তার চোখ থেমে যায়। ওই একই মুখ, ওই একই দৃষ্টি। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার কাপড়ে ধুলো লেগেছে, চোখে আবার সেই রাগে ঝিলিক। সে তাকাই আঁখির দিকে। আপনি কি ইচ্ছে করে করেন, নাকি গাড়ি চালাতে পারেন না? তার কণ্ঠে এবার স্পষ্ট বিরক্তি, আর ভেতরে জমে থাকা রাগ। আঁখিও একদম চুপ থাকে না, তার চোখে আবার সেই আগুন। তুমি আবার? দুজনে চোখে চোখ পড়ে। রাতের অন্ধকারে আবার শুরু হয় এক নতুন সংঘর্ষ, যার শেষ কোথায় কেউ জানে না। রাতের নির্জন রাস্তা, স্ট্রিট লাইটের হলুদ আলোয় দুজন মানুষ দাঁড়িয়ে আছে মুখোমুখি। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে যেন জ্বলে উঠছে এক অদৃশ্য আগুন। দুজনের চোখে রাগ, দুজনের ভেতরে জেদ। আঁখি এক পা এগিয়ে আসে, তার চোখে তীব্র সন্দেহ। ঠোঁট শক্ত করে চেপে ধরে তীক্ষ্ণ গলায় বলে, ছোট লোক, তুমি কি আমাকে ফলো করছো না কি? কথাটা বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশে নীরবতা যেন আরো ভারী হয়ে ওঠে। নিলয়ের চোখ সরু হয়ে আসে, তার ঠোঁটে হালকা একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে মাথা কাত করে তাকায় আঁখির দিকে। আপনাকে ফলো করব কোন দুঃখে? বড়লোক বাবার বকে যাওয়া মেয়ে, আপনার পেছনে ঘোরার মতো সময় আমার নেই। এই কথাটা যেন সরাসরি আঁখির অহংকারে আঘাত করে। তার চোখ মুহূর্তেই রাগে জ্বলে ওঠে, মুখ শক্ত হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পায় না, রাগে আগুন হয়ে উঠে যায়। তুমি নিজের সীমা ভুলে গেছো মনে হচ্ছে। একটা ডেলিভারি বয় হয়ে আমার সাথে এভাবে কথা বলছো তুমি? তার কণ্ঠে এখন শুধু রাগ না, অপমান, অহংকার আর ক্ষোভ সব একসাথে মিশে গেছে। আঁখি একের পর এক কড়া কথা বলতে থাকে। কথাগুলো ধারালো, যেন প্রতিটা শব্দ দিয়ে সে নিজেকে আঘাত করতে চাইছে। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। রাতের নীরবতা যেন তাদের তর্কের শব্দে ভেঙে পড়েছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এবার সেই ভয়ঙ্কর শান্তি, যে শান্তি ঝড়ের আগে নীরবতার মতো। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। আর তার সেই চেনা চাহনি আঁখির রাগের আগুনকে আরো উস্কে দেয়। দুজনের মাঝে দূরত্ব খুব কম, কিন্তু সেই দূরত্বের ভেতর জমে আছে অহংকার, রাগ আর অজানা এক টান, যা তারা কেউই এখনো বুঝতে পারছে না। রাতের বাতাসে এখনো ঝুলে আছে তর্কের উত্তাপ। স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের মাঝের দূরত্বটা যেন হঠাৎ করেই অনেক বেড়ে যায়। নিলয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে সেই চিরচেনা ঠান্ডা দৃষ্টি, মুখে কোনো কথা নেই, কিন্তু তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় এই তর্ক তার কাছে শেষ।
সে চলে যাচ্ছে ধীরে ধীরে, অন্ধকারের মাঝে মিলিয়ে যায় তার ছায়া, যেন সে কখনোই এখানে ছিল না, কিন্তু তার উপস্থিতির ছাপটা রয়ে যায়। আখির মনে তার রাগ, তার অহংকার। আখি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, মুঠো শক্ত করে, তারপর বিরক্ত হয়ে গাড়ির দিকে ফিরে যায়। দরজাটা খুলে জোরে বসে পড়ে ভেতরে, দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। বান্ধবীরা একে অপরের দিকে তাকায়, তারপর একজন ধীরে বলে, ছেলেটার অনেক সাহস আছে, তোকে তো একদম পাত্তাই দেয় না। কথাটা শুনেই আখির রাগ যেন আবারও জ্বলে ওঠে, তার চোখে আগুন, ঠোঁট শক্ত হয়ে যায়। সে তীক্ষ্ণ গলায় বলে, এইসব ছোট লোকরা না নিজেদের হিরো মনে করে, আসলে তারা জিরো ছাড়া আর কিছুই না। তার কণ্ঠে অবজ্ঞা, নিজেকে বোঝানোর চেষ্টা, কিন্তু ভেতরে কোথাও যেন একটা খচখচানি, যেটি সে নিজেও বুঝতে চাইছে না। বান্ধবীরা চুপ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছে আখি যতই কথাই ছোট করুক, ছেলেটা তাকে নাড়িয়ে দিয়ে গেছে। গাড়িটা ধীরে স্টার্ট নেই, রাতের ফাঁকা রাস্তা ধরে এগিয়ে যায়। কিন্তু সেই রাতের ঘটনাগুলো এখানেই শেষ না, কারণ একটা সাধারণ ঝগড়া ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা অদ্ভুত সম্পর্কের শুরুতে, যেখানে কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু কেউ কাউকে এড়িয়েও যেতে পারে না। রাত তখন আরো গভীর, শহরের আলো ধীরে ধীরে কমে এসেছে, রাস্তা ফাঁকা, বাতাসে ঠান্ডা একটা নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মাঝে ক্লান্ত পা ফেলে নিজের ভাড়া বাসার সামনে এসে দাঁড়ায় নিলয়। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই পরিচিত সেই ছোট্ট ঘরে, কিন্তু আজ তার মুখে কোনো শান্তি নেই, চোখে স্পষ্ট বিরক্তি, মুঠো এখনো শক্ত হয়ে আছে। রাফি বিছানায় হেলান দিয়ে বসেছিল, নিলয়কে দেখেই উঠে বসে, তার মুখে দুষ্টামি মাখা হাসি। কিরে, এত মেজাজ গরম কেন? আজকে আবার কার সাথে যুদ্ধ করে আসছিস? নিলয় জুতো খুলে একপাশে ছুঁড়ে দেয়, ব্যাগটা ফেলে দেয় চেয়ারের উপর, তারপর বিরক্ত মুখে বিছানার উপর বসে পড়ে, একটা গভীর নিঃশ্বাস ফেলে। আর বলিস না। কি হয়েছে? নিলয় চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে বলে, আবার সেই বড়লোকের মেয়ে? রাফি ভুরু কুচকে যায়, সে অবাক হয়ে বলে, মানে আবার? গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে দ্বিতীয়বার। কথাটা শুনে রাফি একদম হতবাক, তারপর হেসে ফেলে। এটা কাকতালীয় না, আমার মনে হয় কিছু একটা আছে। নিলয় চোখ খুলে তার দিকে তাকায়, তার চোখে বিরক্তি। কিছু না, শুধু অহংকার। দেখিস, এই মেয়েটাই তোর লাইফে ঝামেলা বাড়াবে। নিলয় হালকা হাসে, কিন্তু সেই হাসির ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি, যেটা সে নিজেও ঠিক বুঝতে পারছে না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে, বাইরের রাত আরও গভীর হয়, আর এই গভীর রাতেই ধীরে ধীরে শুরু হচ্ছে একটা অজানা গল্প, যেখানে রাগ, অহংকার আর রহস্য একসাথে জড়িয়ে যাচ্ছে। রাত তখন প্রায় শেষের দিকে, শহরের আলো এক একে নিভে যাচ্ছে, নিস্তব্ধতার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এই নীরবতার মাঝেই আখির গাড়ি এসে থামে তাদের বিশাল বাড়ির সামনে। বাড়িটা আলোয় ঝলমল করছে, উচ্চ দেওয়াল, বড় গেট, সবকিছুতেই ফুটে উঠেছে ক্ষমতা আর প্রভাব। কিন্তু সেই আলো ঝলমলের ভেতরেও আজ একটা অদ্ভুত টানটান উত্তেজনা। আখি গাড়ি থেকে নেমে দ্রুত ভেতরে ঢুকে যায়, তার মুখে এখনো রাগের ছাপ। দিনের সব ঘটনা তার মাথায় ঘুরছে, কিন্তু ভেতরে ঢুকতেই সে থমকে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তার বাবা, মুখ গম্ভীর, চোখে কঠোর দৃষ্টি, যেন তিনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন। আখি একটু থেমে যায়, তারপর স্বাভাবিক ভঙ্গিতে সামনে এগিয়ে যায়। বাবা, তুমি এখনো জেগে আছো? তার বাবা ধীরে মাথা তোলে, চোখে স্পষ্ট অসন্তোষ, গলায় কঠোরতা। এত রাতে বাড়ি ফিরছো কেন? এটা কি ভদ্র বাড়ির মেয়ের ব্যবহার? কথাটা শুনেই আখির ভেতরে রাগ যেন আবার মাথা চাড়া দেয়। সে বিরক্ত হয়ে ব্যাগটা একপাশে রাখে, তারপর একটু জোর গলায় বলে, তাতে কি হয়েছে বাবা? আমি বান্ধবীদের সাথে পার্টি করছিলাম। তার কণ্ঠে স্পষ্ট অবাধ্যতা, যেন সে নিজের কাজের জন্য কোনো জবাবদিহি করতে রাজি না। আখির বাবার মুখ আরও শক্ত হয়ে যায়, চোখে রাগের ছাপ স্পষ্ট। তিনি সোফা থেকে উঠে দাঁড়ান, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসেন। পার্টি এই সময়? তুমি দিন দিন নিজের সীমা ভুলে যাচ্ছ আখি। এইভাবে চলতে থাকলে একদিন নিজেই সমস্যায় পড়বে। আখি ঠোঁট কামড়ে চুপ থাকে, কিন্তু তার চোখে এখনো যে সে হার মানার মানুষ না। ড্রয়িং রুমের ভারী পরিবেশটা যেন আরও সহ্য করতে পারে না আখি। বাবার কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। রাগ, অভিমান, অপমান সব মিলিয়ে তার ভেতরে তৈরি হয় এক অদ্ভুত ঝড়। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, জোরে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার হাঁটার শব্দে বোঝা যায়
সে কতটা রেগে আছে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে তারপর জোরে শব্দটা বন্ধ করে দেয়। ধাম। রুমের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। বাইরের সব শব্দ যেন এক মুহূর্তে থেমে যায়। কিন্তু আঁকির ভেতরে ঝড় থামে না। সে ব্যাগটা বিছানে ছুঁড়ে ফেলে, তারপর এদিক ওদিক পায়চারি করতে থাকে। তার চোখে এখনো আগুন। ঠোঁট শক্ত করে চেপে ধরে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আয়নার দিকে তাকায়, নিজের প্রতিচ্ছবির দিকে, আর ধীরে ধীরে বলে ওঠে, ছোট লোক, তোকে আমি ছাড়বো না। সে মুঠো শক্ত করে ফেলে, চোখে প্রতিশোধের আগুন। আমার সাথে তর্ক, আমাকে অপমান, এর হিসাব তো তোকে দিতেই হবে। তার রাগ যেন আরো বাড়তে থাকে, শ্বাস দ্রুত হয়ে আসে। কিন্তু সেই রাগের মাঝে কোথাও একটা অদ্ভুত অনুভূতি, যেটা সে নিজেও বুঝতে চায় না। এদিকে শহরের অনুপ্রান্তে নিলয় নিজের ছোট্ট রুমে শুয়ে আছে। লাইট বন্ধ, চারপাশে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলো। রাফি অনেক আগে ঘুমিয়ে পড়েছে। তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু নিলয়ের চোখে এখনো ঘুম নেই। সে ছাদের দিকে তাকিয়ে আছে, ভাবনায় ডুবে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ, রাগে ভরা চোখ, অহংকারে ভরা দৃষ্টি, আঁখি। নিলয় হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে, তার ঠোঁটে এক টুকরো অদ্ভুত হাসি ফুটে ওঠে। নিলয় মনে মনে বলে, এত অহংকার না হলে কি খুব ক্ষতি হতো? একটু স্বাভাবিক হলে আরো ভালো লাগতো। তার কণ্ঠে কোনো রাগ নেই, বরং এক ধরনের অজানা অনুভূতি, যেটা সে নিজেও বুঝতে পারছে না। দুজন মানুষ, দুইটা ভিন্ন জগৎ, কিন্তু দুজনের চিন্তার মাঝে এখন একটাই নাম, একটাই মুখ। রাত আরও গভীর হয়, আর সেই গভীরতার মাঝেই শুরু হয় এক অদ্ভুত গল্পের পথ চলা, যেখানে রাগের আড়ালে লুকিয়ে থাকে অজানা এক টান। রাতের গভীরতা ধীরে ধীরে ফিকে হয়ে আসে। আকাশে ফুটে ওঠে নতুন সকালের আলো। শহর আবার জেগে ওঠে তার চিরচেনা ব্যস্ততায়। গত রাতের রাগ, অপমান, অন্ধকার সবকিছু যেন দিনের আলোয় ঢুকে যায়। কিন্তু কিছু অনুভূতি, কিছু ঘটনা কখনোই মুছে যায় না। নিলয়ের চোখ খুলে যায়। ঘরের ভেতর হালকা আলো। রাফি তখনও আধো ঘুমে। নিলয় ধীরে উঠে বসে, একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয়। তারপর আবার সেই চেনা জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি। মুখ ধুই, সাধারণ নাস্তা করে ব্যাগটা কাঁধে তুলে নেয়। মুখে আবার সেই সাধারণ ডেলিভারি বয়ের ক্লান্ত ভাব, যেন সে শুধু একটা সাধারণ ছেলে। কিছুক্ষণ পর সে পৌঁছে যায় তার কাজের জায়গায়। দোকানের ভেতরে আগের মতোই হুলুস অবস্থা। কেউ অর্ডার নিচ্ছে, কেউ প্যাকেট করছে, কেউ ফোনে কথা বলছে। সব মিলিয়ে এক ব্যস্ত জীবন। নিলয় ভেতরে ঢুকতে ম্যানেজার তাকে দেখে ডাক দেয়, এই নিলয়, আজকে কিন্তু অনেক ডেলিভারি আছে, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি প্রস্তুত হও। নীলের মাথা নাড়িয়ে এগিয়ে যায়। একটার পর একটা খাবারের প্যাকেট গুছিয়ে নিতে থাকে। তার হাতে কাজের গতি, চোখে মনোযোগ। সব প্যাকেট ঠিকঠাক করে ব্যাগে ভরে বাইকের কাছে নিয়ে যায়। ঠিক তখনই ম্যানেজার আবার ডাকে, শোনো নিলয়, এই অর্ডারগুলো আগে দিয়ে আসো, খুব জরুরি, লেট করা যাবে না। ঠিক আছে। সে ব্যাগটা কাঁধে তোলে, বাইকের ইঞ্জিন স্টার্ট দেয়, আর ধীরে ধীরে আবার বেরিয়ে পড়ে শহরের রাস্তায়। একটা নতুন দিন, নতুন কাজ, কিন্তু তার ভেতরে গল্পটা আগের মতোই রহস্যে ঢাকা। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটার পর একটা ডেলিভারি দিতে দিতে এগিয়ে চলছিল নিলয়। সূর্যের তাপ, মানুষের ভিড়, ট্রাফিকের শব্দ, সবকিছু যেন তার জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ একটা অর্ডারের ঠিকানা দেখে তার হাত থেমে যায়। সে আবার চোখ মুছে ঠিকানাটা ভালো করে দেখে। একই ঠিকানা, একই এলাকা, মন্ত্রীর বাড়ি, মানে আখিদের বাড়ি। নিলয়ের ঠোঁটে হালকা একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে ধীরে বলে, আজকেও দেখা হবে মনে হয়। সে আবার বাইক স্টার্ট দেয়। কিছুক্ষণ পর এসে দাঁড়িয়ে সে বিশাল বাড়ির সামনে। গেট পেরিয়ে ভেতরে ঢুকে বেল বাজায়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর দরজাটা খুলে যায়। আর সামনে আঁখি। দুজনে চোখে চোখ পড়ে। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। তারপরে আঁখি মুখটা রাগে শক্ত হয়ে যায়, চোখ সরু হয়ে আসে, কণ্ঠে তীক্ষ্ণতা। তুমি তুমি এসেছো কেন? অন্য কেউ নাই নাকি? তার কণ্ঠে স্পষ্ট অপছন্দ, যেন সে এই মানুষটাকে একদমই সহ্য করতে পারছে না। নিলয় একটু অবাক হয় না, বরং খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। তার চোখে সেই ঠান্ডা শান্ত দৃষ্টি। এখানে আমার ডিউটি, অর্ডার এসেছে, তাই আমি এসেছি। তার কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু সেই স্বাভাবিকতাই যেন আঁখিকে আরো বেশি রাগিয়ে দেয়। আঁখি দাঁড়িয়ে থাকে দরজার সামনে, চোখে বিরক্তি আর ভেতরে জমে থাকার আগের দিনের সব রাগ। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুজন, একজনের চোখে অহংকার, আরেকজনের চোখে অদ্ভুত শান্ত কঠোরতা। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু তাদের মাঝে যেন ঝড় বইছে। আঁখি বিরক্ত হয়ে হাত বাড়িয়ে বলে, জিনিস রেখে চলে যাও।
তার কণ্ঠে আদেশ, যেন সে অভ্যস্ত সবাইকে নির্দেশ দিতে। নিলয় একটু নড়ে না, ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে সেই ঠান্ডা দৃষ্টি। তারপর ধীরে বলে, সিগনেচার ছাড়া দিতে পারবো না। এই একটা কথাই যেন আগুনে ঘি ঢেলে দেয়। আখির চোখ বড় হয়ে যায়, মুখ শক্ত হয়ে ওঠে। সে অবিশ্বাসের সুরে বলে, কি বললে? এত বড় সাহস? আমাদের বাড়িতে আবার সিগনেচার লাগবে কেন? তার কণ্ঠে স্পষ্ট অপমান, যেন এই নিয়মটা তার জন্য না, বরং সে নিজে সেই নিয়মের বাইরে ভাবে। নিলয় এবার একটু সোজা হয়ে দাঁড়ায়, তার চোখে হালকা কঠোরতা ফুটে ওঠে। সে ধীরে স্পষ্টভাবে বলে, নিয়ম সবার জন্য সমান, আপনার জন্য আলাদা কোনো নিয়ম নেই। এই কথাটা যেন সরাসরি আখির অহংকারে আঘাত করে। তার শ্বাস দ্রুত হয়ে যায়, মুঠো শক্ত হয়ে ওঠে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? নিলয় একটুও ভয় পায় না, বরং তার ঠোঁটে হালকা ব্যঙ্গাত্মক হাসি। জানার দরকার নেই, আমি আমার কাজ করছি। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। দুজনের কণ্ঠ ধীরে ধীরে নিচু হয়ে যায়। আখি একের পর এক রাগে কথা বলতে থাকে, তার প্রতিটা শব্দে অহংকার। আর নিলয় যেন প্রতিটা কথারই জবাব দেয়, শান্ত কিন্তু কঠিনভাবে। দরজার সামনে দাঁড়িয়ে যেন এক যুদ্ধ শুরু হয়ে গেছে। কোনো অস্ত্র নেই, কিন্তু কথাগুলো যেন অস্ত্র হয়ে উঠেছে। ভেতরে কয়েকজন কাজের লোক দূর থেকে তাকিয়ে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তারা বুঝতে পারছে এই ঝগড়া সাধারণ না, একটা সাধারণ সিগনেচার। কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে অহংকারের লড়াই। কে আগে মাথা নত করবে কেউই জানে না। আর এই লড়াই শুধু এখানেই থামবে না, বরং আরও বড় কিছুতে রূপ নেবে, কারণ দুজনই একে অপরের সামনে হার মানতে রাজি না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা উত্তপ্ত পরিস্থিতিটা যেন মুহূর্তেও আরো ভারী হয়ে উঠেছে। দুজনের কণ্ঠে কণ্ঠ মিশে তৈরি হয়েছে এক অদ্ভুত সংঘর্ষ। কাজের লোকেরা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে, কারণ তারা জানে এই ঝগড়া সাধারণ না। ঠিক তখনই ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে। কি হয়েছে আখি, এত রাগিস কেন? আখির মা ধীরে ধীরে এগিয়ে আসেন, মুখে শান্ত ভাব, চোখে মমতা। তিনি এক নজর নিলয়ের দিকে তাকান, তারপর পরিস্থিতিটা বুঝে নেন। তিনি নরম গলায় বলেন, ছেলেটা তো শুধু তার কাজ করতে এসেছে, সিগনেচার করে দে। তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু বোঝানোর চেষ্টা। কিন্তু আখি সে এখনো রাগে ফুঁসছে। সে মাথা নাড়িয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমি পারবো না। তাহলে অর্ডার ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই কথাটা যেন আবার আগুন জ্বালিয়ে দেয়। আখির চোখ জ্বলে ওঠে। সে এক পা এগিয়ে এসে বলে, এত সাহস? আমার বাড়ির সামনে থেকে অর্ডার ফিরিয়ে নিয়ে যাবে? চারপাশে আবার নিস্তব্ধতা নেমে আসে। সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে। এবার সে কি বলে? নিলয় ধীরে মাথা তুলে আখির দিকে তাকায়। তার কণ্ঠ নিচু, কিন্তু প্রতিটা শব্দে দৃঢ়তা। নিয়ম না মানলে তাই করব। তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু নিজের সিদ্ধান্তে অটল থাকার দৃঢ়তা। আখি স্তব্ধ হয়ে যায় এক মুহূর্তের জন্য। তার রাগ, তার অহংকার সবকিছু যেন এই এক কথার সামনে থমকে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা উত্তেজনাটা যেন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। নিলয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করে না। সে ধীরে ব্যাগটা তুলে নেয়, মুখে সেই ঠান্ডা নির্লিপ্ত ভাব। কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ায়। তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় সে সত্যিই চলে যেতে প্রস্তুত। অর্ডার ফিরিয়ে নিয়ে যেতে তার কোনো দ্বিধা নেই। এই দৃশ্যটা দেখে আখির মা হালকা দম নেন। তিনি বুঝে যান আর এক সেকেন্ড দেরি করলে পরিস্থিতি আরো খারাপ হবে। তিনি দ্রুত সামনে এগিয়ে এসে বলেন, এই থামো বাবা। নিলয় থেমে যায়, পিছনে তাকায়। তার চোখে এখনো সেই শান্ত দৃষ্টি। আখির মা কাগজটা হাতে নিয়ে নিজের সিগনেচার করে দেন, তারপর প্যাকেটটা নিয়ে নেন। নরম গলায় বলেন, দাও, হয়ে গেছে। নিলয় হালকা মাথা নাড়ে, কোনো কথা বলে না। তারপর ধীরে ধীরে বেরিয়ে যায় সেই বিশাল বাড়ি থেকে, আবার মিশে যায় রাস্তায় একজন সাধারণ ডেলিভারি বয়ের মতো। কিন্তু তার পেছনে ফেলে যায় এক অদ্ভুত অনুভূতি। দরজা বন্ধ হতেই ঘরের ভেতরে পরিবেশটা বদলে যায়। আখিমা ঘুরে তাকান তার মেয়ের দিকে। তার চোখে হালকা রাগ, কিন্তু তার চেয়েও বেশি হতাশা। তিনি ধীরে বলেন, মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করিস কেন আখি? তার কণ্ঠে কোনো চিৎকার নেই, কিন্তু কথাগুলো সরাসরি গিয়ে লাগে আখির মনে। আখি ঠোঁট কামড়ে চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর বিরক্ত হয়ে বলে, ওর সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। আমাকে সব সময় কথা শোনায়, আমার সাথে তর্ক করে। তার কণ্ঠে অপমানের ক্ষোভ স্পষ্ট, যেন সে নিজেকে বোঝাতে চাইছে তার রাগটা ভুল না। আখির মা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন, তারপর ধীরে মাথা নাড়েন, কারণ তিনি বুঝতে পারছেন এই রাগের ভেতর লুকিয়ে আছে অন্য কিছু, যেটা আখি নিজেও এখনো বুঝতে পারছে না।
একটা সাধারণ ঝগড়া ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা অদ্ভুত সম্পর্কের শুরুতে, যেখানে দূরত্ব যত বাড়ছে টানটাও ততই বাড়ছে। রাত আবারও নেমে এসেছে সে বিশাল বাড়ির ওপর। চারপাশটা নিস্তব্ধ, দেওয়ালের ভেতর লুকিয়ে আছে দিনের সব ঝগড়া, রাগ, অভিমান। সবাই যেন নিজেই নিজের ঘরে, কিন্তু কিছু কথা আছে যেগুলো রাতে বেরিয়ে আসে নিঃশব্দে। ড্রয়িং রুমের পাশে বসে আছেন আখির বাবা আর মা। হালকা আলো চায়ের কাপ থেকে ধোয়া উঠছে, কিন্তু তাদের মুখে কোনো স্বাভাবিকতা নেই। আখির মা ধীরে কথাটা শুরু করেন, কিন্তু তার কণ্ঠে চিন্তা, মায়ের স্বাভাবিক উদ্বেগ। আখির বাবা হালকা এসে মাথা নাড়েন, তার চোখে একটু বিরক্তির ছাপ। শুনছো, মেয়েটা তো দিন দিন বড় হচ্ছে, এভাবে আর কতদিন বিয়ের কথা ভাববে না? তার কণ্ঠে অর্ধেক মজা অর্ধেক সত্য। আখির মা একটু থামে, তারপর ধীরে বলে, তোমার ওই রাগী মেয়েকে কে বিয়ে করতে রাজি হবে বলো তো? আমার একটা ছেলে পছন্দ হয়েছে। এই কথাটা শুনে আখির বাবা একটু সোজা হয়ে বসেন, ভুরু কুঁচকে তাকান। কে? আখির মা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ভাব নিয়ে বলেন, ওই যে আজকে যে ডেলিভারি বয়টা এসেছিল। কথাটা শুনে আখির বাবা একদম থমকে যান, তার চোখ বড় হয়ে যায়, মুখে অবিশ্বাস। কি বললে? ডেলিভারি বয়? তাই বলে এমন ছেলে? ছেলেটার মধ্যে একটা আত্মসম্মান আছে, দেখোনি? সবাই যেখানে মাথা নিচু করে ও সেখানে ঠিক কথা বলেছে। আর সবচেয়ে বড় কথা, আখি ওর সামনে একদম নাজেহাল হয়ে যায়। ছেলেটা চোখে চোখ রেখে কথা বলে। তার কণ্ঠে একটা ভরসা, যেন তিনি ছেলেটার ভেতরে অন্য কিছু দেখেছেন। আখির বাবা চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে মাথা নাড়েন, কিন্তু তার চোখে এখনো দ্বিধা। সবকিছু এত সহজ না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতার মাঝে একটা নতুন চিন্তা জন্ম নেয়, একটা অসম্ভব সম্পর্কের সম্ভাবনা। আর উপরে নিজের রুমে বসে আঁখি, সে কিছুই জানে না তার বাবা মা কি ভাবছে, তার জীবনে কি আসতে চলেছে। কিন্তু ভাগ্য ধীরে ধীরে নিজের গল্প লিখে যাচ্ছে, যেখানে একজন মাফিয়া কিং আর একজন অহংকারী মেয়ে একদিন একই পথে হাঁটতে বাধ্য হবে। সকালটা আজ অন্যরকম, সূর্যের আলো উঠেছে ঠিকই, কিন্তু শহরের বাতাসে আজ একটা অদ্ভুত ভয় মিশে আছে। রাস্তায় মোড়ে মোড়ে ভিড়, মানুষ জটলা করে দাঁড়িয়ে ফিসফিস করছে, কারো মুখে আতঙ্ক, কারো চোখে বিস্ময়। চারিদিকে একটাই খবর ছড়িয়ে পড়েছে, আবার এনকে ফিরে এসেছে। রাতের অন্ধকারে কয়েকজন মানুষকে মেরে তাদের লাশ রাস্তায় ফেলে রেখে গেছে। একটা স্পর্শ বার্তা দিয়ে অনেক শাস্তি এখন চলছে, কিন্তু কে এই এনকে কেউ জানে না, কেউ দেখেনি, তবুও তার নাম শুনে শহর কেঁপে ওঠে। এই ভয় আর আলোচনার মাঝে একটা অভিজাত রেস্তোরাঁয় বসে আছে আখি আর তার বান্ধবীরা। চারপাশে সাজানো পরিবেশ, টেবিলে খাবার, কিন্তু তাদের আলোচনার বিষয় একটাই। আখির এক বান্ধবী হালকা ঝুঁকে বলে, কি শুরু হলো বলতো? এখন এই মাফিয়া কিংটা আবার কে? তার চোখে ভয় কৌতূহল আছে। সে আবার বলে, একটার পর একটা মানুষ মারছে, কারোর কোনো খবরই নেই। টেবিলে সবাই চুপ হয়ে যায় এক মুহূর্ত, সবাই যেন একই প্রশ্ন ভাবছে। আখি চুপচাপ বসে থাকে, তার হাতে গ্লাস, কিন্তু সে সেটা নাড়াচ্ছে শুধু। চোখে হালকা বিরক্তি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি। সে ধীরে বলে, কি জানি, এসব আমি জানি না। তার কণ্ঠে অনাগ্রহ, যেন এসব বিষয়ে সে মাথা ঘামাতে চায় না, কিন্তু তার মনের ভেতরে কোথাও একটা প্রশ্ন ঠিকই থেকে যায়। শহরের অন্যদিকে আতঙ্ক, আর অন্যদিকে একটা অদৃশ্য ছায়া, যে নিচে নিয়মে বিচার করছে। কেউ তাকে থামাতে পারছে না, কেউ তাকে চিনতে পারছে না। আর সেই মানুষটাই এক মুহূর্তে হয়তো খুব কাছে কোথাও দাঁড়িয়ে আছে, একদম সাধারণ একজন মানুষ হয়ে। কেউ বুঝতে পারছে না আসলে কে সে। রাত আবার নেমে এসেছে শহরের বুকে। দিনের কোলাহল থেমে গিয়ে চারপাশ ঢেকে গেছে নিস্তব্ধতায়। দূরে কোথাও গাড়ির হালকা শব্দ, আর আকাশ ভরা নীরব তারা। একটা পুরনো বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে নিলয়। হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, চোখ স্থির, দৃষ্টি অনেক দূরে, যেন সে এই শহরটাকে না, বরং নিজের অতীতকে দেখছে। তার মুখে আজ কোনো হাসি নেই, চোখে শুধু জমে থাকা অন্ধকার। সে ধীরে চোখ বন্ধ করে, আর স্মৃতিগুলো একে একে ভেসে ওঠে। একটা ছোট্ট পরিবার, মায়ের হাসি, বাবার স্নেহ, আর তারপর রক্তে ভেজা এক ভয়ঙ্কর রাত। সবকিছু শেষ হয়ে যাওয়ার সেই মুহূর্ত নিলয়ের বুকটা ভারী হয়ে ওঠে, মুঠো শক্ত হয়ে যায়। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার বাবা মাকে যারা শেষ করেছে, তার কণ্ঠে কষ্ট, কিন্তু সেই কষ্টের ভেতর লুকিয়ে আছে আগুন। তাদের কাউকে আমি ছাড়বো না। তার চোখে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন, আর একটা ভয়ঙ্কর দৃঢ়তা।
আমি আজ এই পথ বেছে নিয়েছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। বাতাস যেন আরো ঠান্ডা হয়ে ওঠে, চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ধরে। নিলয় ধীরে বলে, একটা একটা করে হিসেব নিব। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, শুধু একটাই লক্ষ্য, প্রতিশোধ। এই শহরের অন্ধকারে একটা ঝড় তৈরি হচ্ছে, যে ঝড় সবকিছু বদলে দেবে। কেউ তাকে থামাতে পারবে না, কারণ সে শুধু একজন মানুষ না, সে একটা প্রতিজ্ঞা, একটা ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। এনকে নতুন একটা সকাল, কিন্তু আজকের সকালটা যেন একটু আলাদা। শহরের ভিড়, গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা, সবকিছু আগের মতোই, তবু কোথাও একটা অজানা অস্বস্তি লুকিয়ে আছে। নিলয় আগের মতোই কাজে এসেছে, মুখে সেই চেনা ক্লান্ত ভাব, কাঁধে ব্যাগ, যেন সে শুধু একজন সাধারণ ডেলিভারি বয়। দোকানের ভেতর সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ প্যাকেট করছে, কেউ অর্ডার নিচ্ছে, ম্যানেজার হিসেব দেখছে। সবকিছু খুব স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকতা বেশিক্ষণ থাকে না। হঠাৎ দরজার সামনে একটা গাড়ি এসে থামে। দোকানের ভেতর থাকা সবাই একটু তাকায়, কারণ এমন গাড়ি এখানে সচরাচর আসে না। গাড়ি থেকে নেমে আসে একজন ভদ্রলোক, পরিপাটি পোশাক, চোখে প্রভাব, হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় তিনি সাধারণ কেউ নন। তিনি ধীরে ভেতরে ঢোকেন, সবাই সম্মান নিয়ে তাকায়। ম্যানেজার তাড়াতাড়ি সামনে এগিয়ে যায়। জি স্যার, কিছু লাগবে? ভদ্রলোক চারপাশে একবার তাকান, তারপর গম্ভীর গলায় বলেন, তোমার সেই স্টাফ কোথায় যে কাল আমার বাসায় গিয়েছিল? কথাটা শুনে ম্যানেজার একটু থমকে যায়, মুখে হালকা দুশ্চিন্তার ছাপ। সে ভেবে নেয় হয়তো কোনো ভুল হয়েছে। ম্যানেজার দ্রুত বলে, কেন স্যার, সে কি কোনো ভুল করেছে? তার কণ্ঠে গাম্ভীর্য যা শুনে ম্যানেজারের কৌতূহল আরো বাড়ে। সে আর দেরি না করে ভেতরের দিকে তাকিয়ে জোরে ডাকে, নিলয়, নিলয়, একটু এখানে আসো। দোকানের ভেতরে কাজ করতে থাকা নিলয় মাথা তুলে তাকায়। তার চোখে এক মুহূর্তের জন্য কৌতূহল। তার নাম কেন ডাকা হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসে আর সামনে এসে দাঁড়ায় সেই মানুষটার সামনে, যার সাথে তার দেখা হয়েছিল সেদিন আখির বাবা। দুজনে চোখে চোখ পড়ে, একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। নিলয় এখনো জানে না এই ডাকার পেছনে কি কারণ, কিন্তু এই দেখা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দোকানের ভেতরে হঠাৎ সেই অচেনা নীরবতা আবার ভারী হয়ে ওঠে। নিলয়ের নাম ডাকার পর থেকেই যেন চারপাশের বাতাস বদলে গেছে। সবাই চুপ। ম্যানেজার অস্বস্তিতে দাঁড়িয়ে, আর নিলয় ধীরে ধীরে এগিয়ে এসে থামে সেই ভদ্রলোকের সামনে। আখির বাবা একবার ভালো করে নিলয়ের দিকে তাকান, চোখে আছে এক অদ্ভুত পর্যবেক্ষণ, যেন তিনি মানুষ না, কোনো রহস্য খুঁজে বের করছেন। তারপর ধীর গলায় বলেন, না, ভুল কিচ্ছু না, আমার দরকার আছে, তোমার সাথে দরকার আছে। কথাটা শুনে নিলয় একটুখানি হাসির মতো মুখ করে। তার চোখে অবিশ্বাস আর ঠান্ডা শান্ত ভাব মিশে যায়। আমার সাথে দরকার? সে তো আমি সাধারণ মানুষ, আমার সাথে কার কি দরকার থাকতে পারে? তার কণ্ঠে ছিল হালকা কৌতুক, কিন্তু চোখে ছিল সতর্কতা, যেন সে বুঝতে চাইছে এই মানুষটা আসলে কি চাইছে। আখির বাবা এক মুহূর্তে চুপ থাকেন, তারপর চারপাশে একবার তাকিয়ে বলেন, এখানে না, কোথাও বসে কথা বলি। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, তার দৃষ্টি একবার ম্যানেজারের দিকে যায়, তারপর আবার সেই ভদ্রলোকের দিকে। ভেতরে ভেতরে সে হিসেব করছে, এই ডাকটা কি সাধারণ, না এর পেছনে অন্য কিছু আছে। কিন্তু বাইরে থেকে সে একদম শান্ত। নিলয় ধীরে মাথা নেড়ে বলে, ঠিক আছে। এরপর নিলয় সামনে হাঁটা শুরু করে। আখির বাবা তার পেছনে পেছনে, আর ম্যানেজার শুধু তাকিয়ে থাকে। কোনো কিছু পৌঁছার আগে যেন পুরো পরিবেশটা অচেনা হয়ে গেছে। দোকান থেকে বেরিয়ে তারা পাশের একটা রেস্টুরেন্টের দিকে যায়। ভিড় কম, শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির ভেতরেও একটা চাপা উত্তেজনা লুকিয়ে আছে। নিলয় রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা কোণায় টেবিলে গিয়ে বসে। তার সামনে বসে আখির বাবা। দুজনের মাঝখানে এখন শুধু একটা টেবিল, আর কিছু না বলা কথা। নিলয় ধীরে ধীরে বলে ওঠে, এখন বলুন, আমাকে এখানে কেন ডেকেছেন? রেস্টুরেন্টের ভেতরে এক কোণায় টেবিলের মুখোমুখি বসে আছে দুজন। চারপাশে মানুষ আছে ঠিকই, কেউ খাবার খাচ্ছে, কেউ গল্পে ব্যস্ত, কিন্তু এই টেবিলটার চারপাশে যেন এক অন্যরকম পরিবেশ, একটা চাপা উত্তেজনা, একটা অজানা কৌতূহল। নীলয় চুপচাপ বসে আছে, তার চোখ স্থির, দৃষ্টি সরাসরি আখির বাবার দিকে। সে বুঝতে পারছে এই মানুষটা শুধু সাধারণ কথা বলতে আসেনি। আখির বাবা ধীরে ধীরে গলা পরিষ্কার করেন, তারপর সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি বিবাহিত? প্রশ্নটা শুনে নিলয় এক মুহূর্তের জন্য থেমে যায়। তার ভুরু হালকা কুঁচকে যায়, চোখে স্পষ্ট বিস্ময়। এসব কেন জানতে চান? তার কণ্ঠে সতর্কতা আর ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি। আখির বাবা শান্তভাবেই বলেন, বলতে কি সমস্যা আছে?
কিছুক্ষণ নীরবতা। নিলয় গভীর একটা শ্বাস নেই, তারপর ধীরে ধীরে বলে, না, আমি বিবাহিত না। এক সেকেন্ড থেমে তার চোখ একটু নিচু হয়ে আসে, কণ্ঠে হালকা ভারী ভাব। আমার বাবা মা নেই, একটা দুর্ঘটনায় মারা গেছে। তার কথাগুলো খুব সাধারণভাবে বলা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে গভীর কষ্ট, যেটা সে প্রকাশ করে না। আখির বাবা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন, তার চোখে যেন সহানুভূতির ছায়া, কিন্তু পরপরই তিনি এমন একটা কথা বলেন যা পুরো পরিস্থিতি বদলে দেয়। আমার মেয়েকে বিয়ে করবে? এক মুহূর্ত, দুই মুহূর্ত, সময় থেমে যায়। নিলয় স্থির হয়ে যায়, তার চোখ বড় হয়ে যায়, মুখে স্পষ্ট অবিশ্বাস, যেন সে ঠিক শুনতে পায়নি। সে হঠাৎ সোজা হয়ে বসে, নিঃশ্বাস আটকে আসে, মনে হয় সে আকাশ থেকে পড়ে গেছে। কি? তার কণ্ঠ কাঁপে না, কিন্তু বিস্ময় স্পষ্ট। এই প্রশ্ন, এই প্রস্তাব সবকিছু তার কল্পনার বাইরে। একজন মন্ত্রীর মেয়ে আর সে একজন সাধারণ ডেলিভারি বয়, এই দুই পৃথিবী কি কখনো এক হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? রেস্টুরেন্টের টেবিলের ওপর রাখা গ্লাসের পানি পর্যন্ত যেন থমকে গেছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও এই টেবিলটার চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। নিলয়ের চোখ এখনো বিস্ময়ে বড় হয়ে আছে, সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না। এই মানুষটা আসলে কি বলল? নিলয় ধীরে ধীরে নিজেকে সামলায়, তারপর একটু ঝুঁকে গম্ভীর গলায় বলে, আপনি এসব কি বলছেন? আপনার মেয়েকে কেন বিয়ে করব আমি? তাকে তো আপনার মতো বড়লোক দেখে বিয়ে দেওয়া উচিত, আমার মতো গরিব মানুষের সাথে নয়। তার কণ্ঠে আত্মসম্মান, নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা। আর উনি এইভাবে গরিবের মতো জীবন কাটাতে পারবে না। তার চোখে তখন আঁখি সেই রাগী অহংকারী চেহারাটা ভেসে ওঠে। যে মেয়েটা ছোট্ট একটা কথায় আগুন হয়ে যায়, সে কি পারবে এই সাধারণ জীবন মানিয়ে নিতে? আখির বাবা শান্তভাবে সব কথা শুনে যান, তারপর ধীরে বলেন, তুমিই পারবে। নীলে একটু অবাক হয়ে তাকান। আখির বাবা এবার গম্ভীর হয়ে বলেন, তুমি আমার মেয়েকে শাসন করে রাখতে পারবে। তার কণ্ঠে ভরসা, যেন তিনি কোনো কিছু ভেবে নিয়ে এই সিদ্ধান্তে এসেছেন। ও একদম জেদি হয়ে গেছে, কারোর কথা শুনে না। এই কথাগুলোতে একজন বাবার অসহায়তা ফুটে ওঠে, যে নিজের মেয়েকে ভালোবাসে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নিলয় হালকা তাচ্ছিলের হাসি দেয়, তারপর মাথা নাড়িয়ে বলে, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে আমাকে বিপদে ফেলতে চান কেন? তার কণ্ঠে এবার স্পষ্ট বিরক্তি। এই প্রস্তাবটা তার কাছে অদ্ভুত, অসম্ভব। আখির বাবা একটু সামনে ঝুঁকে আসে, চোখে গভীর দৃষ্টি, তারপর ধীরে বলে, কারণ তুমি ওকে কথা দিয়ে চুপ রাখতে পারো। এই কথাটা যেন সরাসরি গিয়ে লাগে নিলয়ের ভেতরে। সে চুপ হয়ে যায়, তার চোখে আবার ভেসে ওঠে সেই দৃশ্য। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আখি, রাগে আগুন, আর সে শান্তভাবে তাকে উত্তর দিচ্ছে। এই প্রস্তাব, এই সিদ্ধান্ত, সবকিছু এখন একটা মোড়ে দাঁড়িয়ে, যেখান থেকে নিলয়ের জীবনে হয়তো পুরোপুরি বদলে যেতে পারে, আর তার অন্ধকার জগৎ আরো জটিল হয়ে উঠতে পারে। রেস্টুরেন্টের ভেতরে বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠেছে। নিলয় আর কিছু বলতে চায় না, তার মাথার ভেতর ঘুরছে হাজারটা প্রশ্ন। একটা অদ্ভুত অস্বস্তি তাকে গ্রাস করছে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মুখে সেই নির্লিপ্ত ভাব, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু এলোমেলো। সে বেরিয়ে যাওয়ার জন্য এক পা বাড়ায়, ঠিক তখনই আখির বাবা দ্রুত তার হাতটা ধরে ফেলেন। তার কণ্ঠে এক ধরনের অনুরোধ, যেটা আগে ছিল না। কি বাবা, করবে না বিয়ে আমার মেয়েকে? এই বাবা ডাকটা শুনে নিলয় এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখে হালকা বিস্ময়, কারণ এই মানুষটা এখন আর শুধু একজন মন্ত্রী না, একজন অসহায় বাবা। নিলয় ধীরে ধীরে তার হাতটা ছাড়ি নেয়, তারপর শান্ত গলায় বলে, আমি রাজি হলেও সে রাজি হবে না। তার চোখে ভেসে ওঠে আখি সেই রাগী মুখ, অহংকারে ভরা দৃষ্টি। সে কি কখনো এমন বিয়েতে রাজি হবে? আখির বাবা এবার আরো কাছে এসে দাঁড়ান, তার চোখে দৃঢ়তা। তুমি কথা দাও, আমি রাজি করাবো ওকে। তার কণ্ঠে বিশ্বাস, যেন তিনি যে কোনো কিছু করেই এই বিয়েটা ঘটাবেন। নিলয় চুপ হয়ে যায়, তার ভেতরে দ্বন্দ্ব, একদিকে তার সাধারণ জীবন, আরেকদিকে তার অন্ধকার জগৎ। এই বিয়ে হলে সবকিছু বদলে যেতে পারে। সে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর নিচু গলেই বলে, ভেবে দেখতে হবে, বিয়ে তো 2-1 দিনের ব্যাপার না। তার কণ্ঠে দায়িত্ববোধ,
হালকা দ্বিধা আর একটা অদৃশ্য ভয়ে আখির বাবা চুপ করে তাকিয়ে থাকেন। তার চোখে এখন আশার ঝিলিক, কারণ তিনি বুঝতে পেরেছেন নিলয় পুরোপুরি না বলেনি। এই ভেবে দেখব হয়তো একটা নতুন গল্পের শুরু, একটা অদ্ভুত সম্পর্কের পথ চলা, যেখানে রাগ, অহংকার আর রহস্য একসাথে জড়িয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার সেই ব্যস্ত রাস্তায় ফিরে আসে নিলয়। গাড়ির শব্দ, মানুষের ভিড়, সবকিছু আগের মতোই, কিন্তু তার ভেতরে দুনিয়াটা আর আগের মতো নেই। মাথার ভেতর বারবার ঘুরছে একটা কথা, আমার মেয়েকে বিয়ে করবে? সে নিজে যেন বিশ্বাস করতে পারছে না। একজন মন্ত্রী মেয়ে আর সে একজন সাধারণ ডেলিভারি বয়। নিলয় গভীর একটা শ্বাস নেয়, নিজেকে সামলায়, তারপর ধীরে ধীরে আবার কাজে ফিরে যায়, যেন কিছুই হয়নি। দোকানের ভিতর ঢুকতে ম্যানেজার তাড়াতাড়ি তার দিকে এগিয়ে আসে, তার চোখে কৌতূহল, মুখে প্রশ্নের ছাপ। এই নিলয়, নিলয় থেমে তাকায়। ম্যানেজার একটু নিচু গলায় বলে, মন্ত্রী তোমার সাথে দেখা করতে এসেছিল কেন? চারপাশে কয়েকজন কর্মচারীও চুপচাপ কান খাড়া করে আছে। সবাই জানতে চায় একজন সাধারণ ডেলিভারি বয়ের সাথে মন্ত্রী কি দরকার। নিলয় এক সেকেন্ড থামে, তারপর খুব স্বাভাবিকভাবে বলে, তেমন কিছু না, কিছু দরকারি কথা ছিল। তার কণ্ঠে একদম স্বাভাবিক ভাব, যেন বিষয়টা খুব সাধারণ, কিন্তু তার চোখে এক ঝলক রহস্য, যেটা কেউ বুঝতে পারে না। ম্যানেজার একটু অবাক হয়, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না, শুধু মাথা নাড়িয়ে বলে, ও আচ্ছা। নিলয় আর সময় নষ্ট না করে কাজে লেগে যায়। একটার পর একটা প্যাকেট গোছাতে থাকে, অর্ডার রেডি করে বাইকে তুলে আবারও বেরিয়ে পড়ার প্রস্তুতি নেয়। বাইরে থেকে সবকিছু আগের মতোই, একজন সাধারণ ছেলে, তার দৈনন্দিন কাজ, কিন্তু তার ভেতরে চলছে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব, একটা সিদ্ধান্ত যা তার পুরো জীবন বদলে দিতে পারে। একদিকে প্রতিশোধের অন্ধকার পথ, আরেকদিকে একটা অপ্রত্যাশিত সম্পর্কের সম্ভাবনা। কোন পথ বেছে নিবে নিলয়? দিনের ব্যস্ততা ধীরে ধীরে শেষ হয়ে আসে, শহরের কোলাহল কমতে শুরু করে। আসে ক্লান্ত সন্ধ্যার পর নিলয় ফিরে আসে তার ছোট্ট ভাড়া বাসায়। দরজাটা খুলে ভেতরে ঢুকতে পরিচিত সেই পরিবেশ, একটা ছোট্ট রুম, সাধারণ জীবন, কিন্তু আজ তার চোখে সেই স্বাভাবিকতা নেই। মনে অনেক কিছু ঘুরছে। রাপি তখন বসেছিল, নিলয়কে দেখে উঠে বসে বলে, কি ভাই, এত দেরি কেন? কোথায় ছিলে? নিলয় জুতা খুলে এক পাশে রাখে, ব্যাগটা নামিয়ে রেখে ধীরে বলে, অনেক কাজ, দিন দিন কাজ বাড়ছে। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতরেও লুকিয়ে আছে চিন্তা, যেটা সে প্রকাশ করে না। রাফি আর কিছু জিজ্ঞেস করে না, কারণ সে বুঝে নিলয় সব কথা বলে না, কিছু কথা তার ভেতরেই থাকে। দুজন মিলে সাধারণ খাবার নিয়ে বসে, ভাত ডাল একটু ভাজে, কিন্তু তাতে যেন তাদের তৃপ্তি। খেতে খেতে হালকা গল্প হয়, রাফি মাঝে মাঝে মজা করে, নিলয় হালকা হাসে, কিন্তু আজ তার মন পুরোপুরি সেখানে নেই। খাওয়া শেষ করে দুজনে নিজেদের মতো গুছিয়ে নেয়, তারপর লাইট অফ করে শুয়ে পড়ে। রাতের ভেতর অন্ধকার নেমে আসে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলো। রাফি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিলয়ের চোখে ঘুম নেই। সে ছাদের দিকে তাকিয়ে থাকে, ভাবনায় ডুবে যায়। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ, রাগে ভরা চোখ, অহংকারী দৃষ্টি, আঁখি। নিলয় হালকা দীর্ঘশ্বাস ফেলে তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে। নিলয় মনে মনে বলে, মেয়েটা খুব জেদি, রাগী, কিন্তু তবুও কিছু একটা আছে। তার মনে পড়ে আখির বাবার কথা, তুমি পারবে ওকে সামলাতে। নিলয় চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে। তার ভেতরে শুরু হয় এক দ্বন্দ্ব, একদিকে তার অন্ধকার জীবন, অন্যদিকে একটা অজানা সম্পর্ক। কিন্তু হঠাৎ তার চোখ খুলে যায়, দৃষ্টিতে দৃঢ়তা। সে মনে মনে বলে, ঠিক আছে, বিয়ে করব। এই একটা সিদ্ধান্ত তার জীবনের সবকিছু বদলে দিতে চলেছে, একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে ভালোবাসা, রাগ আর অন্ধকার সবকিছু একসাথে মিশে যাবে। রাতের অন্ধকার ধীরে ধীরে ভোরের দিকে এগোচ্ছে। শহর এখনো ঘুমিয়ে আছে, কিন্তু সিদ্ধান্তে ঘুমের মাঝেও জন্ম নেয়, যেগুলো এক জীবনে মোড় ঘুরিয়ে দেয়। নিলয় বিছানায় শুয়েছিল, চোখে আর ঘুম নেই, মনে শুধু একটাই কথা ঘুরছে, বিয়ে, আখি আর তার নিজের অন্ধকার জীবন। হঠাৎ সে উঠে বসে, মুখে দৃঢ়তা, চোখে অদ্ভুত এক সিদ্ধান্তের ছাপ। সে আর দেরি করে না, মোবাইলটা হাতে নেয়, একটা নাম্বার ডায়াল করে। ওপাশে কিছুক্ষণ রিং, তারপর কলটা রিসিভ হয়। হ্যালো। নিলয় এক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে বলে, আমি নিলয় বলছি। হ্যাঁ বলো বাবা। আমি রাজি। এই দুইটা শব্দ যেন সবকিছু বদলে দেয়। ওপাশে মুহূর্তে আনন্দের ছাপ, আখির বাবার কণ্ঠে স্পষ্ট খুশি। সত্যি বলছো? আখির বাবা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তার কণ্ঠে খুশি লুকানো যায় না। ঠিক আছে, বাকি সব আমি সামলে নেব। কলটা কেটে যায়, কিন্তু এই এক
ফোন কলই দুইটা জীবনের দিক বদলে যায়। সকালে কিছুক্ষণ পর আখির বাড়িতে আখির বাবা গম্ভীর মুখে বসে আছেন। তার চোখে সিদ্ধান্তের দৃঢ়তা। তিনি কাজের লোককে বলেন, আখিকে ডাকো। কিছুক্ষণ পর আখি আসে, মুখে বিরক্তি। হয়তো সে ভাবছে আবার কোনো বকাঝোকা হবে। সে এসে দাঁড়ায় সামনে। কি হয়েছে? তোমার বিয়ে ঠিক করেছি। এক মুহূর্ত সময় যেন থেমে যায়। আখি চোখ বড় হয়ে যায়, মুখে অবিশ্বাস। কি বলছো এসব? তার কণ্ঠে ধাক্কা, রাগ, অবিশ্বাস সব একসাথে। আখির বাবা এবার কঠিন হয়ে যান। তার কণ্ঠে কোনো নরম ভাব নেই। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই কথাটা যেন সরাসরি আঘাত করে আখির মনে। সে এক পা এগিয়ে এসে বলে, ছেলে কি করে? তার চোখে আগুন। সে জানতে চায় কার সাথে তার জীবন জুড়ে দেওয়া হচ্ছে। আখির বাবা এবার ঠান্ডা গলায় বলেন, সেসব বিয়ের পরে জানবে। এই উত্তরটা শুনে আখির রাগ চরমে উঠে যায়। তার শ্বাস দ্রুত হয়ে যায়, মুঠো শক্ত হয়ে ওঠে। তুমি সিরিয়াস? তার কণ্ঠে চ্যালেঞ্জ, অসন্তোষ। কিন্তু আখির বাবা এবার একদম অটল। ঘরের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটা ঝড় তৈরি হচ্ছে। মেয়ের রাগ, বাবার সিদ্ধান্ত, আর এই ঝড়ের মাঝখানে লুকিয়ে আছে এক অজানা ভবিষ্যৎ, যেখানে আখি এখনো জানে না তার জীবনে আসতে চলেছে কে। আর সেই মানুষটা তার সবচেয়ে অপছন্দের একজন। সময় থেমে থাকে না। মানুষ যতই নাচাক, জীবন নিজের মতো করে কেটে যায়। দেখতে দেখতে 15 দিন গেছে। এই 15 দিনে অনেক কিছু বদলে গেছে। প্রস্তুতি, আয়োজন সবকিছু খুব দ্রুত হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখনো একই আছে। আখি এখনো জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে। আজ সেই দিন, আখির বিয়ে। বাড়িটা আলোয় ভরে গেছে, চারিদিকে আলোকসজ্জা, অতিথিদের ভিড়, হাসি, আনন্দ সবকিছু চলছে নিজের নিয়মে। কিন্তু এই আনন্দের মাঝেও আখির মনে ঝড় বইছে। সে সবকিছু চুপচাপ সহ্য করছে, কারণ তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহস হয়নি। কিন্তু তার ভেতরে রাগ, অভিমান সব জমে আছে। বিয়ের সব রীতি শেষ হয়ে যায়, সবে এক একে চলে যায়। বাড়ি আবার ধীরে ধীরে শান্ত হয়ে আসে, কারণ আজ আখিকে কোথাও যেতে হয়নি। তার নিজের বাড়িতেই আর নিজের রুমেই বাসর সাজানো হয়েছে। রুমটা ফুল দিয়ে সাজানো, হালকা সুগন্ধ, মোমবাতির আলো, সবকিছু যেন এক সুন্দর রাতের সাক্ষী। কিন্তু এই সৌন্দর্যের মাঝে বসে আছে একটা রাগী মন। আঁকি খাটের এক কোণে বসে আছে, লাল শাড়ি, গহনা, কিন্তু মুখে কোনো হাসি নেই, চোখে শুধু প্রশ্ন আর জমে থাকা রাগ। এক বুক ধরফর করছে, তার বুক ধরফর করছে। সে জানে কিছুক্ষণের মধ্যে তার স্বামী এই রুমে আসবে, কিন্তু সে জানে না সে কে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে যায়। একই ছায় ভেতরে ঢোকে। ধীরে দরজাটা বন্ধ হয়, পায়ের শব্দ এগিয়ে আসে। আখি মাথা তুলে তাকায়, আর পরের মুহূর্তে তার চোখ বড় হয়ে যায়, মুখে বিস্ময় জমে যায়। সে বিশ্বাস করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে আছে নিলয়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হঠাৎ আখির রাগ বিস্ফোরিত হয়। তুমি এখানে কেন? তার কণ্ঠে রাগ, অবিশ্বাস, অপমান সব একসাথে। নিলয় দরজার পাশে হেলান দিয়ে দাঁড়ায়, তার ঠোঁটে হালকা সেই পরিচিত হাসি, চোখে শান্ত দৃষ্টি। সে ধীরে বলে, তো কে থাকবে ম্যাডাম? এই এক কথায় আখির রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। রুমের ভেতরে পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। কিছুক্ষণ আগেও যেখানে ছিল নীরবতা, সেখানে এখন জমে উঠেছে এক ভয়ঙ্কর ঝড়। আখির চোখে রাগ লাল হয়ে জ্বলছে। সে দাঁড়িয়ে যায় খাট থেকে, শাড়ির আঁচল ঠিক করতে করতে রাগে কাপা গলায় বলে, মজা না করে বেরিয়ে যাও এখান থেকে। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, শুধু আদেশ, অপমান আর প্রচণ্ড রাগ। নিলয় একটুও নয় না, বরং দরজার পাশে দাঁড়িয়ে হালকা হাসে। তার চোখে সেই চেনা দুষ্টু শান্ত ভাব। সে ধীরে বলে, বাসর রাতে বরকে তাড়িয়ে দিচ্ছেন? এই কথাটা শুনে আখি থমকে যায়, তার চোখ বড় হয়ে যায়, মুখে অবিশ্বাস জমে ওঠে। কে বর? তার কণ্ঠে ধাক্কা, যেন সে বিশ্বাসই করতে পারছে না এই কথা। নিলয় এবার সোজা হয়ে দাঁড়ায়, তার চোখে হালকা গম্ভীরতা। সে স্পষ্ট করে বলে, আমার সাথে বিয়ে হয়েছে আপনার? এই কথাটা যেন বাজের মতো পড়ে আখির ওপর। এক মুহূর্তে সবকিছু ভেঙে যায়, আর তার চোখে আগুন জ্বলে ওঠে। সে দ্রুত শ্বাস দ্রুত হয়ে যায়। সে হঠাৎ চিৎকার করে ওঠে। কি বলছো তুমি? তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। কাজে লোকজন দৌড়ে আসে, পরিবারের সবাই আতঙ্কে তাকায়। আখির রাগে যেন নিজেকে সামলাতে পারছে না। সে একের পর এক চিৎকার করতে থাকে। ঠিক তখনই রুমের দরজা খুলে যায়। ভেতরে ঢুকে আসেন আখির বাবা মা। তার মুখ গম্ভীর, চোখে দৃঢ়তা। তিনি সামনে এগিয়ে এসে বলেন, এত রাগার কিচ্ছু হয়নি, নিলয়ের সাথেই বিয়ে দিয়েছি তোমার। এই কথাটা শুনে আখি যেন স্তব্ধ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে রাগে, অপমানে, অবিশ্বাসে। সে কাপা গলায় বলে,
সামান্য একজন ডেলিভারি বয়ের সাথে তুমি আমার বিয়ে কিভাবে দিলে? তার কণ্ঠে খুব অহংকারে আঘাত পাওয়া এক মেয়ে যে এটা মেনে নিতে পারছে না। আখির বাবা এবার শান্ত গলেই বলেন। ওই তোমাকে ভালো রাখবেই। তার কণ্ঠে ছিল বিশ্বাস, একজন বাবার আশা, কিন্তু এই কথাটা আখির কাছে কোনো মানে রাখে না। তার চোখে এখন শুধু রাগ, ঘৃণা আর এক অজানা ভয়। আর অন্যদিকে নিলয় দাঁড়িয়ে আছে চুপচাপ, তার চোখে সেই অদ্ভুত শান্ত ভাব, যেন সে জানে এই ঝড় এখনই থামবে না। রুমের ভেতর উত্তেজনা এখন চরমে, বাতাস ভারী, কেউ কথা বলছে না, তবুও হাজারটা না বলা কথা চারপাশে ঘুরছে। আখির চোখ লাল হয়ে গেছে, রাগে অপমানে তার বুক ওঠানামা করছে দ্রুত। হঠাৎ সে নিলয়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, এটা যেন একটা সিদ্ধান্ত, একটা বিদ্রোহ। এই কথা শুনে আখির মা হতভম্ব হয়ে যায়। তিনি দ্রুত এগিয়ে এসে বলেন, কোথায় যাবি তুই? তার কণ্ঠে ভয়, একজন মায়ের অসহায়তা। আখি চোখ ভরা রাগ নিয়ে তাকায়, তার কণ্ঠ কাঁপছে, কিন্তু সে থামে না। যেমন আমার অনুমতি না নিয়ে এমন একটা জীবনে ঠেলে দিয়েছো। সে এক পা এগিয়ে আসে, চোখে পানি জমে উঠছে, তবুও তার কণ্ঠ শান্ত। তেমন আমার কথা ভাবার দরকার নেই, তোমরা থাকো তোমাদের মতো, আমার খবর জীবনে নিবে না, জীবন নেও না। এই কথাগুলো যেন ছুরি হয়ে লাগে তার বাবা মায়ের মনে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে, কেউ কিছু বলতে পারে না। হঠাৎ আখি এগিয়ে এসে নিলয়ের হাত ধরে ফেলে, তার হাত শক্ত দৃঢ়, যেন সে সত্যি সব ছেড়ে যেতে প্রস্তুত। নিলয় কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে অদ্ভুত এক ঝিলিক, যেটা কেউ বুঝতে পারে না। আখি তাকে টেনে নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করে। পেছনে পড়ে থাকে সেই বিশাল বাড়ি, তার শৈশব, তার পরিবার, সবকিছু। আর এই পুরো সময় নিলয়ের ভেতরে অন্য এক ঝড় চলছে। সে মনে মনে ধীরে বলে, এবার দেখুন কেমন লাগে মন্ত্রী সাহেব। মন্ত্রী হওয়ার লোভে আমার বাবা মাকে খুন করেছেন। তার মুঠো শক্ত হয়ে ওঠে, চোখে জমে থাকা বছরের পর বছর কষ্ট। আমি একা একা বড় হয়েছি, কষ্টে জীবন পার করেছি, আজ থেকে আপনারাও একা। আখি তখনও কিছুই জানে না, সে শুধু রাগে অভিমানে সব ছেড়ে চলে যাচ্ছে। নিলয় ধীরে আখির দিকে তাকায়, তারপর আবার সামনে। আর জীবনে মেয়ের মুখ দেখতে পাবেন না, ওকে নিয়ে যাব অনেক দূরে, যেখানে আপনাদের ছায়াও নেই। একটা নতুন পথ শুরু হলো, ভালোবাসা না প্রতিশোধ দিয়ে গড়া এক সম্পর্ক, যেখানে একজন কিছুই জানে না, আরেকজন সব জানে। সময় সবকিছু বদলে দেয়, যা একসময় অসম্ভব মনে হয় একদিন সেটাই বাস্তব হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। একটা ঝগড়ার সম্পর্ক, একটা জোর করে বিয়ে, আজ ধীরে ধীরে রূপ নিয়েছে অদ্ভুত এক ভালোবাসে। আখি যে একদিন এই সম্পর্ককে মেনে নিতে পারেনি, আজ এই ছোট্ট সংসারটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। একটা সাধারণ ঘর, সাধারণ জীবন, কিন্তু সেই সাধারণের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। এই 2 বছরে আখি তার পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি, না কোনো ফোন, না কোনো খোঁজ। নিজের জেদে, নিজের অভিমানে সে সব কিছু পিছনে ফেলে এসেছে। আর নিলয়, সে সবসময় তার পাশে থেকেছে, তার রাগ, তার অভিমান সব কিছু চুপচাপ সহ্য করেছে। ধীরে ধীরে, খুব ধীরে আখির মন জিতে নিয়েছে। এখন তারা দুজনকে ভালোবাসে, নিঃশব্দে, গভীরভাবে। কিন্তু এই ভালোবাসার মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যেটা আখি এখনো জানে না। সে এখনো জানে না তার স্বামী, এই সাধারণ ডেলিভারি বয়, আসলে কে। দিনের আলোয় নিলয় একজন সাধারণ মানুষ, হাসে, কাজ করে, সংসার চালায়। কিন্তু রাত নামলেই সব কিছু বদলে যায়। যখন আখি ঘুমিয়ে পড়ে শান্ত মুখে, নির্ভয়ে, তার পাশে ঠিক তখনই নিলয় উঠে দাঁড়ায়। চোখে ফিরে আসে সেই অন্ধকার, সে বেরিয়ে পড়ে এই শহরের অন্ধকার গলিতে, যেখানে তার আরেকটা পরিচয় আছে, একটা ভয়ঙ্কর নাম, এনকে। সে রাতের অন্ধকারে সে রাজত্ব চালায়, অন্যের বিচার করে, নিজের নিয়মে শাস্তি দেয়। কেউ তাকে দেখে না, কেউ তাকে চেনে না, তবুও তার নামেই শহর কেঁপে ওঠে। একদিকে একজন ভালো স্বামী, অন্যদিকে একজন নির্মম মাফিয়া কিং। দুইটা আলাদা দুনিয়া, দুইটা আলাদা জীবন একই মানুষের ভেতরে। আর এই 2 জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে আখি, যে এখনো অন্ধকারের সত্যটা জানে না।